সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 917তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ আয়ান হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে প্রেমিকাকে পেতে বিয়ে করে তার মাকে। আমি যারা কার্ড খেলেন 29 বা কার্ড বলে, যারা কার্ড খেলে তারা বিষয়টা বুঝবে। ট্রামের উপরে ওভার ট্রাম হয়, বলেন একজনের ট্রাম দিল, অন্যজনে সেটার উপর দিয়ে বলে কি ওভার ট্রাম। এই গল্পটা এক ওভার ট্রামের গল্প। গল্পের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আপনাকে এই গল্পের মাঝে বিভোর রাখবে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আয়ান হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আয়ান হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি এসে আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার চাচা জেঠু সহ আমার দাদা দাদি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। রাজধানী ঢাকারই কোনো একটা ব্রাঞ্চে আমার বাবা চাকরি করে এবং আমার বাবা আমাদের এলাকাতে সবচেয়ে শিক্ষিত একজন মানুষ। আমাদের গ্রামের সুশিক্ষিতই শুধু নয়, আমাদের এলাকায় যে জামে মসজিদ আছে ওই মসজিদের সভাপতিও বটে আমার বাবা। গ্রামের যত কাজ আছে, উন্নয়নমূলক যত কাজ আছে, সমস্ত কাজের মধ্যে আমার বাবা জড়িত থাকে। গ্রামের সুখে দুঃখে গ্রামের মানুষের সাথে আমার বাবার আত্মার আত্মীয়র মতো সম্পর্ক। সেই সুবাদে গ্রামের মানুষরা আমার বোন আর আমাকেও অনেক বেশি ভালোবাসে। আমাদের পরিবারটা একটা মুসলিম পরিবার, সুনামধন্য মুসলিম পরিবার হওয়ার কারণে আমার বাবা ঢাকাতে চাকরি করতো, কিন্তু কোনোদিনও আমার মাকে আমার বাবা ঢাকা শহরে নিয়ে রাখতো না। হয়তো মাঝে মাঝে নিয়ে যাইতো, নিলে 1 দিন 2 দিন পরে আমার মাকে গ্রামে পাঠিয়ে দিত। আমার মা আমার দাদা দাদি আর আমার কাকা কাকি তাদের সাথে থাকতো। আমার মাও খুবই পর্দা পরিশুকিতা করতো এবং যথেষ্ট ভালো মনের একজন মানুষ ছিল। এলাকার মানুষের সাথে আমাদের সম্পর্কটা খুব ভালো থাকার কারণে আমার বোনদেরকে আমাকে এলাকার মানুষরা মাথায় করে রাখতো। এমন করতে করতে আমার প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুলের জীবন শেষ করার পরে আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে, হাই স্কুলে ভর্তি হই। আমি যখন হাই স্কুলে পড়াশোনা করি আমি যথেষ্ট পরিমাণের মেধাবী ছিলাম। ক্লাস 5-এ আমি বৃত্তি পাই এবং ক্লাস 5-এ বৃত্তি পাওয়ার পর হাই স্কুলে ভর্তি হয়ে আমার স্কুলের যত শিক্ষক আছে সবাই আমাকে অনেক আদর করতো, যত্ন করতো আর ভালোবাসতো। এমন করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। আমার স্কুলের জীবন শেষ করার পরে আমার ইচ্ছা ছিল যে আমি বরিশালেরই কোনো একটা ভালো কলেজে ভর্তি হব, কারণ আমার যত বন্ধুবান্ধবগুলো আছে তারা সবাই বরিশালেই পড়াশোনা করতো এবং সবাই বরিশালের একটা কলেজেই একই কলেজে ভর্তি হয়েছে, তো সবাই মিলে একসাথেই থাকতো। আমার ইচ্ছা ছিল যে সবার সাথে বরিশালেই থাকবো, কিন্তু ঢাকা থেকে বাবা জানালো যে বাবা আমাকে ঢাকারই একটা নামী কলেজে ভর্তি করাবে। আমাকে বললো ঢাকারই একটা নামী কলেজে ভর্তি করাবে, আমাকে গ্রামে রাখবে না এবং গ্রামের পরিবেশ খুব বেশি একটা ভালো না। এতে আমার বড় যে 3টা বোন আছে একে একে আমার 3টা বোনের বিয়ে হয়ে গেছে এবং আমার এই 3টা বোনের খুব কম বয়সে বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বোনগুলো দেখতে শুনতে অনেকটাই ভালো ছিল এবং আমার আব্বার যেহেতু অনেক সুনাম ছিল গ্রামে, সেক্ষেত্রে আমার বোনগুলোকে এলাকাবাসী খুব ভালোভাবেই টেনে বিয়ে দিয়ে দেয়। এবং 3 বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার কাকারা বিয়ে করেছে, কাকিমা আছে, দেন হচ্ছে আমার কাকাতো ভাই বোন আছে, সবার সাথে আমার মা বিন্দাস সময় কাটাচ্ছিল। তখন পর্যন্ত কিন্তু আমরা পরিবারের সবগুলো মানুষ একসাথেই থাকতাম, আমরা পৃথক হতাম না এবং আমার দাদা দাদি বলে দিয়েছে যে পৃথক হওয়া যাবে না, যার জন্য পরিবারের সব মানুষগুলো আমরা একই সাথে খাওয়া দাওয়া করি। শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের রান্নার চুলাটা অনেক বড় হয়। আমাদের পরিবারের সদস্য সংখ্যা, কাকা ফুফি যারা আছে, আমার দাদা দাদি সব কিছু মিলিয়ে প্রায় 20 জনেরও বেশি মানুষ। এবং প্রতি বেলায় যখন 20 জন মানুষ একসাথে খাবার খেতে বসি, আশেপাশের গ্রামের মানুষরা এটা দেখতে চলে আসে যে এতগুলো মানুষ একসাথে বসে খাবার খাচ্ছি। এবং আমাদের পরিবারটাই মনে হয় একটা মাত্র পরিবার যে পরিবারের এত বয়স হওয়ার পরেও পরিবারের মাঝে কোনো ফাটল ধরেনি। ভাইয়েরা পৃথক হয়নি, সবাই একসাথে বসে ভাত খায়, এক চুলায় রান্না করে, এক পাতিলের খাবার খায়, যার জন্য আমাদের পরিবারটাকে মানুষ মনে করে আমাদের গ্রামের জন্য এটা একটা আইডল ফ্যামিলি।
অনেকে আমাদের বাড়ি নিয়ে উদাহরণ দেয়, আমাদের পরিবার নিয়ে উদাহরণ দেয় যে ওদের পরিবারের মতো হতে পারো না, ওদের মতো ভালো হতে পারো না, এমন করে সময়গুলো কাটে। যাই হোক, এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি যখন শহরে চলে যাই, আমার বাবাই আমাকে নিয়ে যায়, নিয়ে বাবা যে বাসায় থাকতো ওই বাসায় আমাকে রাখে। বাবা সিঙ্গেল একটা ফ্ল্যাটে থাকতো এবং সেই ফ্ল্যাটে মাঝে মাঝে আমার আম্মা যাইতো, আমার আম্মা গেলে আমার আম্মা থাকতো এবং সেই ফ্ল্যাটে বাবা আমাকে রাখে, আর আমি আর বাবা একই সাথে ওই ফ্ল্যাটে থাকতে শুরু করি। ফ্ল্যাটও মোটামুটি অনেক বড়, দেখতে শুনতে অনেক ভালো। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং সপ্তাহে 3 দিন রোজাও রাখতো। খুব ভালো ধার্মিক মানুষ হিসাবে আমার বাবা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতো ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালাও আমার আব্বাকে অনেক সম্মান করতো। এরকম করে আমার দিনগুলো কাটতে থাকে। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন কলেজে পড়াশোনা করি, কিন্তু আমার কলেজ জীবনে অনেক প্রেমের প্রপোজাল আসে। অনেকে আমাকে পছন্দ করে, অনেকে আমাকে ভালোবাসতে চায়, অনেক ধরনের সম্পর্কে আমার সাথে জড়াতে চায়, কিন্তু প্রেম ভালোবাসা এইসব বিষয়গুলো আমার কাছে একটু ব্যতিক্রম ধর্মী ছিল। কাউকে ভালোবাসা, কার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করা, এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগতো না। যার জন্য আমি সব কিছু বলে, সব কিছু ছেড়ে শুধু পড়াশোনার দিকে ফোকাস দিচ্ছিলাম এবং শুধু পড়াশোনাই করতেছিলাম। মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি এবং সময়গুলো একে একে পার করতেছি। সময়গুলো একে একে পার করতে করতে একটা পর্যায়ে আমি আমার এইচএসসির জীবন শেষ করি। আমার এইচএসসি পাস করার পরে আমার বাবা তখন প্রায় রিটায়ারমেন্টে থাকে, বাবা রিটায়ারে চলে যাবে। তো রিটায়ার হওয়ার পরে আমার বাবা তখন আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে যায়। বাবা চিন্তা করলো বরিশালের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে বা বরিশালের দিকে আমাকে অনার্স করাবে, আমাকে ঢাকাতে রাখবে না, যেহেতু বাবা ঢাকা থেকে চলে যাবে, বাবার চাকরি যেহেতু শেষ, বাবা চলে যাবে। সেখানে আমার মা আর আমার বড় বোনেরা আমার আব্বাকে নিয়ে অনেক হাসাহাসি শুরু করলো। মানে আব্বাকে নিয়ে বলতেছিল যে আপনি ওকে কলেজে পড়াইলেন ঢাকাতে, এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবেন বরিশালে, এটা কেমন কথা? আপনি একটা কাজ করেন, ঢাকাতে ওকে রাখেন, এবং ও তো এখন ছোটো না। আমার আব্বা তখন আমাকে নিয়ে খুব টেনশন করতো, কারণ ঢাকা শহরে অনেক ঝামেলা হতো, মানে খুব সমস্যা হইতো, অনেকে দেখা যায় অনেক সমস্যা করে বসতো। এই জন্য আমার বাবা তখন চিন্তা করলো যে আমার ছেলেটা এখানে থাকলে হয়তো খারাপ হয়ে যাবে বা নেশা পানি বা খারাপ জগতে চলে যেতে পারে। এই জন্য আমার আব্বা চিন্তা ভাবনা করলো যে না, আমাকে ইয়েতে নিয়ে যাবে, মানে বরিশালে নিয়ে আমার আব্বা রাখবে। তো মা এবং আমার বড় বোন খুব বাধা দিল। বাধা দেওয়ার পরে আব্বা তখন রিটায়ার্ডের পরে আব্বা চলে গেল বরিশালে, আমাকে তখন ঢাকাতে রেখে গেল। ঢাকাতে একটা হোস্টেলে আমাকে রাখলো। আমি তখন ওই হোস্টেলে থেকে অনার্সে পড়তেছি। তো আমি যখন অনার্সে পড়ি, আমি কিন্তু পড়াশোনার প্রতি বরাবরের মতো খুব মনোযোগী ছিলাম, কারণ আমার এসএসসি এইচএসসি দুইটা রেজাল্টে অনেক ভালো, পলক পড়ার মতো রেজাল্ট আমার হয়েছে। মানে এবার যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তখনও পরিবার থেকে আমাকে খুব বেশি টাকা পয়সা দেওয়া হতো, আমাকে কখনোই কোনো কিছুর অভাব দেওয়া হতো না। যখন পরিবারের কাছে যেটা চাইতাম, আমার সমস্ত রকমের চাহিদা আমার পরিবার পূরণ করতো। টাকা পয়সা দিত, অর্থ সম্পদ সব কিছু আমার পরিবার আমাকে খুব ভালো করেই দিত। এইভাবেই দিন আর রাতগুলো পাস হতে হতে একটা পর্যায়ে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব। যদিও আমার আব্বার এটাতে ইচ্ছা ছিল না, আব্বা আমাকে মানা করেছিল। তারপর আমি পড়াশোনার পাশাপাশি 2-1টা টিউশনি করতাম এবং সেই টিউশনির টাকায় আমি রাজধানী ঢাকার অনেক পথচারী শিশুরা আছে, আমার খুব ভালো লাগতো, আমি সেই টিউশনির টাকায় পথচারী শিশুদেরকে মাঝে মাঝে খাবার কিনে দিতাম এবং তাদের সাথে ভালো সময় কাটাতাম। এটা আমার জীবনের একটা ভালো অভ্যাস বলতে পারেন। এমন করে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে আমার তখন মানে আমার ইউনিভার্সিটি জীবনও শেষ হয়, মানে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করে ফেলি। এবং গ্র্যাজুয়েশনে শেষের পরে আমার বাবা আমাকে বললো যে যেহেতু আমি ব্যাংক কর্মকর্তা ছিলাম এবং আমি চাই আমার ছেলেও ব্যাংকে চাকরি করুক, কারণ আমাদের পরিবারটা, আমার যে দাদা ছিল, আমার দাদাও নাকি মানে এরকমই মানে এলাকার লোকদের কাছ থেকে বিভিন্ন রকমের কিছু জামানত রাখতো, মানে ব্যাংকিং কাজকর্মই করতো আর কি। তো সেক্ষেত্রে আমার বাবাও ব্যাংকে চাকরি করেছে, সরকারি ব্যাংকে, আমাকেও একই প্রতিষ্ঠানে রাখবে, এটা আমার পরিবারের ইচ্ছা ছিল। তো সেখানে বাবা আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি বিভিন্ন ব্যাংকের সার্কুলার বের হবে, আমি তোমাকে রিসিট এনে দিব, তুমি ওইখানে মানে পরীক্ষা দিবা, ইন্টারভিউ দিবা আর কি। তো এরপরে বাবা বিভিন্ন জায়গা থেকে আমাকে পেপারস, ডকুমেন্ট এগুলো এনে দিত। এরকম করতে করতে আমি অনেকগুলো সরকারি ব্যাংকে ইন্টারভিউ দিই, কিন্তু আমার বাবার জামানত অনেক ভালো ছিল, সে সময় সুদ ছিল না, ঘুষ ছিল না, যার জন্য আমার বাবার চাকরিটা খুব সহজে হয়ে যায়। কিন্তু আমাদের জামানত আর এরকম না, অনেক কঠিন এবং ঘুষের জামানা, যার জন্য আমি যেখানেই পরীক্ষা দিতে চাই, যে জায়গায় যাই, সেখানেই তারা ঘুষ চেয়ে বসে, মানে ঘুষ লাগবে, পরীক্ষায় পাশ করি, ভাইভাতে পাশ করি, রাইটে পাশ করি, কিন্তু তারপরও ঘুষ দিতে হবে। আমার বাবার কথা যে না, আমার ছেলেকে আমি ঘুষ দিয়ে পড়াশোনা করা, আমি ঘুষ দিয়ে আমার ছেলেকে চাকরি করাবো না। একটার পর একটা ভালো ভালো ব্যাংকে আমার আব্বা আমাকে পাঠায় এবং বাবাও সেই ব্যাংক উপরের কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলে, পরিচয় দেয় যে এটা আমার ছেলে, যাতে ওর চাকরিটা হয়, এরকম করে কথাবার্তা বলে। কিন্তু আমার বাবার মুখের ওই মিষ্টি কথায় চির আর ভিজে না।
কেউ টাকা ছাড়া আমাকে কোনো ব্যাংকে চাকরি দিতে চায় না। এমন করে সময়গুলো পাস হতে থাকে, আমার আর কোথাও চাকরি হলো না, আমি আর চাকরি পেলাম না। আমার চাকরির বয়সও প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। আব্বা তখন খুব টেনশনে পড়ে যায়, মানে আমি তো আব্বার একমাত্র ছেলে ছিলাম, যার জন্য আমাকে নিয়ে প্রচণ্ড রকমের টেনশন করে। আমার মা বলে বাবা রাতের বেলায় ঘুমাইতো না, হার্ট অ্যাটাক করা রোগীর মতো খালি কখনো এই পাশ ও পাশ করতো। আমাকে নিয়ে খুব চিন্তা করতো যে আমার বিয়ে, আমার হচ্ছে সরকারি চাকরির বয়স চলে যেতে আছে, চাকরি হচ্ছে না। এরকম করতে করতে এরপরেও একটার পর একটা ব্যাংকে আমার বাবা মাকে পাঠাচ্ছি, কিন্তু ভাই শেষ পর্যন্ত দেখা গেল যে কোনো ব্যাংকে আমার চাকরি হলো না। এবং ব্যাংকে চাকরি না হওয়ার পরেই, মানে কোনো সরকারি ব্যাংকে হলো না, এরপরে আমি আমার বাবার কথা ঢিলেই করে একটা বেসরকারি ব্যাংকে ইন্টারভিউ দিই, কিন্তু আলহামদুলিল্লাহ ওই বেসরকারি ব্যাংকে আমার চাকরি হয়ে যায়। বেসরকারি ব্যাংকে যখন আমার চাকরি হয়, আমার আব্বা তখন বললো সরকারি আর বেসরকারি বলে লাভ নাই, কাজ তো কাজই, যেহেতু সরকারি ব্যাংকে ঘুষের জন্য তো চাকরি হলো না, তাহলে বেসরকারিতে চাকরি কর, আমার কোনো সমস্যা নাই। এরপরে রাজধানী ঢাকার একটা বেসরকারি ব্যাংকে আমি তখন চাকরি করতে শুরু করি। এবং চাকরির প্রথম দিনটাতে আমি আমার বাবাকে নিয়ে যাই। আমার বাবাকে দেখে সেই ব্যাংকের সমস্ত কর্মকর্তারা অনেক খুশি হয়, আমার আব্বার সাথে অনেক ভালো করে কথাবার্তা বলে, এবং আমি আমার বাবার সন্তান হিসাবে সেই ব্যাংকে সবার কাছে অনেক মূল্য পাই, অনেক মর্যাদা পাই। এমন করে আমার ব্যাংকিং দিনগুলো কাটতেছিল, দিন আর রাতগুলো এভাবে পাস হচ্ছিল। মাস শেষে বেতন পাচ্ছি, বেতনের টাকা পরিবারকে পাঠাচ্ছিলাম। আমার মা বাবা থেকে শুরু করে আমার বোনেরা, আমার চাচা জ্যাঠা এবং তাদের পরিবার সবাই তখনও একসাথেই থাকতো, একই পরিবারে থাকতো। তো আমি বেতন পাঠাইতাম, আমার বাবা কী করতো, ওই টাকাটা আমার কাকাদের মাঝে ভাগ করে দিত। কাকারা তখন বাজার সাজার করতো, সব কিছু করতো, মানে সবাই একই সাথে থাকতাম। এভাবে সময়গুলো পাস হতে হতে আমি একটা বাসায় ভাড়া থাকতাম, এবং সেই ভাড়া থেকে আমি তখন ব্যাংকে চাকরি করতাম। তো সেখানে আমরা দুইজন থাকতাম, আমি আর ভাই আসতাম হচ্ছে মানে খায়রুল ভাই, উনি আর আমি একসাথেই থাকতাম। তো ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো, ওই ভাইটাও আমাকে অনেক আদর করে, যত্ন করে। ইনি যদিও আমার সিনিয়র ছিল, তিনি অন্য কোনো জায়গায় চাকরি করতো। এরকম করে প্রায় 3 মাসের মতো থাকলাম আমরা একই বাসায়। 3 মাস থাকার পরে উনি তখন হঠাৎ করে চলে যাবে, আমার খায়রুল ভাই, ওনার অন্য কোথাও জব হয়েছে, ইনি এখানে থাকবে না, চলে যাবে। এখন উনি যখন চলে যাবে তখন তো এই পুরো ভাড়াটা আমার উপরে চলে আসবে, মানে ফ্ল্যাট ভাড়া অনেক বেশি। বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, তো বেতনটা খুব ভালো থাকলেও ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় থাকতাম যে কখন চাকরি হঠাৎ করে চলে যায়, কারণ চাকরি চলে গেলে কি হবে, এই নিয়ে খুব টেনশনের মধ্যে ছিলাম। একটা পর্যায়ে উনি যখন চলে যাবে তখন ভাড়াটা অনেক অতিরিক্ত হয়ে যাবে, তখন আমি চিন্তা করলাম যে বাসাটা ছেড়ে দিব, আমি মেসে চলে যাব। তো সেইখানকার যিনি বাড়িওয়ালা ছিল তিনি কিন্তু বিদেশে থাকতো, সে খুব একটা দেশে থাকতো না, এবং তার ওয়াইফ এবং তার হচ্ছে 2 মেয়ে 1 ছেলে হচ্ছে থাকতো বাংলাদেশে, এই বিল্ডিংয়েই থাকতো, ওনার ওয়াইফ থাকতো, উনি বিদেশে থাকতো। তো সেই ভদ্রলোক তখন করলো কি, মানে ওনার বাড়িটা দেখাশোনা করার জন্য আরেকজন লোককে রাখা হয়েছে, উনি বাড়ি ঘর সব কিছু দেখাশোনা করে ভাড়া উঠায়। তো আমি তখন বললাম যে ভাই দেখেন এই ঘটনা, আমি তো এখানে থাকতে পারবো না, তার কারণ হচ্ছে যে আমি একা সবটা কোন ভাড়া আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমার সাথে যিনি থাকবে তিনি চলে যাবে। পরে যে বাড়ির গার্ডে আছে আর কি, মানে বাড়ির দায়িত্বে আছে, সে তখন বললো যে ঠিক আছে ম্যাডাম আছে, তো আমি ম্যাডামের সাথে আলোচনা করে তোমাকে জানাবো। পরে সে ম্যাডামের সাথে আলোচনা করার পর আমারে বললো যে আয়ান, ম্যাডাম তোমার সাথে দেখা করতে চায়, এটা আমাকে বললো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমাকে নিয়ে গেল ম্যাডামের বাসায়, মানে বাড়িওয়ালার বউয়ের বাসায়। ওয়াইফ তিনি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালো, মানে বিশ্বাসই হয় না যে তিনি বাড়িওয়ালার বউ আর কি, এতটাই ইয়াং। আমি প্রথমে ভাবলাম যে হয়তো বাড়িওয়ালার মেয়ে হবে, পরে বলে যে না এটা বাড়িওয়ালার বউ। সালাম দিলাম, যে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বললো যে শোনো, আমি তো শুনেছি যে তোমার সাথে যে লোকটা থাকতো সে তো চলে গেছে, এখন তোমার ভাড়া তো পুরোটা তোমার উপরে পড়বে, সমস্যা নেই, তুমি এখন থেকে হাফ ভাড়া দিবা, মানে আমাদের বিল্ডিংয়ে থাকবা কিন্তু হাফ ভাড়া দিবা, কারণ আমরা বাইরে থেকে লোক উঠাতে চাই না। তোমাকে আমরা অনেকজন অবজার্ভ করেছি, তুমি মানুষ হিসেবে অনেক ভালো, তোমার দেখাশোনা কথাবার্তা সব কিছুই আমার খুব ভালো লাগলো। তো এই জন্য আমি তোমাকে আমার বাসায় রেখে দেবো, হাফ ভাড়াতে রাখবো, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বিদেশে থাকে, দেখা যায় আমরা হুট করে এখন কাকে আবার বাসায় উঠাবো, এ ভালো না খারাপ। আর এই বাসাটা সবসময় যেহেতু আমরা ব্যাচেলার ভাড়া দিই, মানে ফ্যামিলি দিই না, ব্যাচেলার দিই, যেহেতু বাইরে, মানে বাসাটা একটু বাইরে ছিল এই ফ্ল্যাটগুলো, তো বলে এই জন্য আমরা মানে রিস্ক নিতে চাই না, নেশাগ্রস্ত মানুষ আসলে ঝামেলা হবে, এখন তুমিই থাকো, আমাকে হাফ ভাড়া দিও। তো আমি তখন বললাম যে আন্টি আমার খুব ভালো লাগছে, আপনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করলেন, ওনার সাথে ধরুন অনেক মিষ্টি কথাবার্তা বললে, দেন সেখান থেকে আমি তার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে আমি তখন আমি একাই থাকতেছি, আলহামদুলিল্লাহ অন্তত একটা জায়গা থেকে আমি সেভ হয়ে গেলাম, কারণ আমি খুব টেনশনে থাকতাম যে এই জায়গাটা থেকে আমি যখন চলে যাব, এরপরে আবার নতুন কোথায় বাসা নিব, কোন জায়গায় থাকবো, সেখানকার মানুষ ভালো কি খারাপ, সব কিছু মিলে একটা টেনশনের মধ্যে আমার থাকা লাগতো। তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ওই জিনিসগুলো নেই, একটু সেভ হয়ে গেছে, একটু ভালো অবস্থানে চলে গেছি।
যাই হোক, এবার এই জায়গায় থাকতেছি, এভাবে সময়গুলো কাটতেছে। আন্টিও ভীষণ ভালো, আমাকে অনেক আদর করে, মাঝে মাঝে দেখলেই কী অবস্থা আয়ান, কেমন আছো, ভালো আছো, তোমার ফ্যামিলি সবাই কেমন আছে, খুব সুন্দর কথাবার্তা বলে। এমন করতে করতে প্রায় 8-10 দিন কেটে গেছে। একদিন হঠাৎ করে মানে তখন হচ্ছে ইসলামিক কি একটা অনুষ্ঠান ছিল আমার মনে নাই, আমাদের অফিস ওই দিন বন্ধ ছিল, ব্যাংক বন্ধ ছিল। তো বন্ধ থাকার কারণে আমি তখন ঘরে শুয়ে আছি। দুপুরবেলা আমার জন্য হালুয়া আর রুটি নিয়ে আসছে। দরজা নক করছে, দরজা খুললাম। একটা মেয়ে হিজাব পরা, মানে বোরকার মুখোশ পরা, বোরকা পরা বলতে এমনি 3 পিস পরা, কিন্তু মুখের মধ্যে হিজাব পরা, মুখ দেখা যায় না, চোখ দেখা যায়। আমাকে বলতেছে যে আম্মু আপনার জন্য পাঠাইছে। তো এখানে হালুয়া আর রুটি ছিল আর কি, মানে দেখলাম হালুয়া রুটি, আমি তখন এগুলো নিলাম। নেওয়ার পরে বললাম যে আম্মু পাঠাইছে, মানে মেয়েটাও দেখতে শুনতে অনেক বড়, মানে আমি তো তার মুখ দেখতেছি না, বাট বডি টডি দেখে যেটা মনে হলো যে অনেক বড়, হয়তো আমার বয়সী হবে এরকম। পরে আমি বললাম যে আপনার আম্মা পাঠাইছে, মানে পরে আপনার আম্মাকে বলে আমার আম্মা হচ্ছে এই বাড়ির বাড়িওয়ালি। আমি বললাম ও আচ্ছা, মানে আন্টির মেয়ে আপনি? বলে হ্যাঁ। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কী রে, মানে আন্টিকে দেখলে মনেই হয় না যে আন্টির মেয়ে এত বড়, মানে এটা বিশ্বাসই করা যায় না। যাই হোক, ওনার সাথে কথাবার্তা বললাম, তিনি তখন চলে গেল, মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পরে আমি তখন হালুয়া রুটি খাইলাম, সময়টা ভালোই কাটলো। এরকম করে এর পরের দিন আমি আবার হচ্ছে ব্যাংকে যাব, রেডি হলাম, দেখলাম আন্টিও বের হয়েছে। হঠাৎ করে আন্টির সাথে দেখা, উনিও সম্ভবত গাড়ি নিয়ে কোথাও যাবে, ড্রাইভার আছে। পরে আমাকে বলে কেউ পাড়ায়ান, কালকে হালুয়া রুটি খাইছো? আন্টি আমি তো খাইছি, বাট আমি তো অবাক হয়ে গেলাম। পরে বলে কেন? আন্টির সাথে আমার সম্পর্ক ভালো আর কি, কথাবার্তায়। আমি বললাম খাইলাম আন্টি, অবাক হয়ে গেলাম এই কারণে যে আপনার মেয়ে আমাকে দিয়ে গেছিলো হালুয়া রুটি। বলে হ্যাঁ। হ্যাঁ আন্টি, আপনার মেয়ে এত বড়, আর আপনাকে দেখলে মনে হয় যেন আপনার বিয়েই হয় নাই। পরের দিনে হাসতে শুরু করে, বলো হো আচ্ছা। তো যাই হোক, হালুয়া রুটি খাইছো? তো আমি বললাম জি খাইছি। তো এমন করে ওনার সাথে কথাবার্তা বলি, দেন উনি তখন চলে যায়, আমি তখন আবার আমার অফিসে যাই। এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে 5-7 দিন পরে একদিন হঠাৎ করে ওনার মেয়ের সাথে আমার রাস্তা দেখা হয়। মেয়ে মনে হয় কলেজে পড়তো, কলেজ থেকে আসছে, মুখের মধ্যে মাস্ক পরা। আমি তখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম আপু, কী নাম আপনার? বলে আমার নাম টুম্পা। আমি বললাম আপনার বাড়িওয়ালার মেয়ে না? বলে হ্যাঁ। আমি বললাম আচ্ছা টুম্পা আপু, একটু কথা বলি, কিছু মনে করবেন না, আপনি কি খুব ব্যস্ত নাকি? বলে না ব্যস্ত না, বলেন। আমার আম্মা তো আপনার প্রশংসায় পঞ্চগড়, আপনি অনেক ভালো, আপনি দেখতে শুনতে ভালো, আপনার কথাবার্তা ভালো, আপনার আচার আচরণ ভালো। আমি তখন বললাম ও আচ্ছা মাশাল্লাহ, খুব ভালো। কিন্তু টুম্পা আপু, একটা বিষয় আমার কাছে না অবাক লাগতেছে। পরে বলে কিসের অবাক? আমি বললাম যে আপনার আম্মা মনে হয় আপনার চেয়েও মানে ছোট, এরকম হবে, মানে আপনাকে দেখে মনে হয় না আপনি আপনার আম্মার চেয়েও বড়। তখন হাসতেছে, মানে হাসতে হাসতে মেয়ে তখন উপরের দিকে উঠে চলে গেল, আর কিছু বললো না। কিন্তু এই বিষয়টা আমার অনেক বেশি টেনশন লাগতেছে, মানে টেনশন বলতে আমার ভিতরে অনেক কৌতূহলের জন্ম হলো যে মেয়ে এত বড়, মেয়ের মা এরকম, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে কোনো না কোনো একটা ঘাটতি আছে, মানে মেয়ে এবং মেয়ের মায়ের মাঝে। আমি সাপ গলায় দিয়েও যদি বলি যেটা মেয়ের মা, এটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না, মানে একই মায়ের বয়স মনে হয় যেন আরও কম। এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একদিন দারোয়ানের সাথে আমার একটা ভালো সম্পর্ক, মাঝে মাঝে দারোয়ানের সাথে কথাবার্তা বলি, নিচে এসে বসে, কারণ দারোয়ানের যেই রুমটা ওইটা আমার রুমের সামনেই ছিল, তো এই জন্য দারোয়ানের সাথে একটু বেশি আড্ডা মারা হতো। তো দারোয়ান কাকারে বলতেছি, কাকা কিছু মনে করেন না, এই বাড়িতে আপনিও ভাড়া থাকেন, আমিও তো ভাড়া থাকি। ওই দারোয়ানের বাড়িও কিন্তু বরিশালেই ছিল, আমার দেশি ভাই ছিল। তো দেশি ভাই থাকার কারণে মোটামুটি তিনি আমার সাথে অনেক ভালো সম্পর্ক। আমি বললাম যে কাকা বুঝলাম না, বাড়িওয়ালার থেকেও বাড়িওয়ালার মেয়ের বয়স মনে হয় বেশি, বাড়িওয়ালার বউয়ের বয়স কম মনে হয়। তখন উনি আমার দিকে তাকে আছে, উনি আমার বলে বাহ ভালোই তো আপনি ধরছেন। বললাম কাকা আজকে তো অনেক বছর ধরে আপনি এই জায়গায়, অনেক বছর ধরে আছেন, ঘটনা কি বাড়িওয়ালির বয়স দিনে দিনে বাড়ে না কমে? পরে আমারে বলে যে আয়ান ভাই কি বলবো, আসলে কথা তো এদের পারিবারিক ব্যাপার বলতে চাই না, তারপরেও যেহেতু আপনি আমার দেশি ভাই আপনার কাছে বলি, এটা কিন্তু স্যারের প্রথম ওয়াইফ না। আমি বললাম প্রথম ওয়াইফ না, মানে বলে যে স্যারের কিন্তু আগে একটা বিয়ে করেছে, বিয়ে করার পরে স্যারের ওয়াইফ মারা গেছে, এবং যে মেয়েটা দেখলেন আপনি টুম্পা, বড় মেয়েটা, এই বড় মেয়েটা স্যারের আগের ওয়াইফের মেয়ে, মানে আগে সংসারের মেয়ে। আর স্যার যে সেকেন্ডলি বিয়ে করেছে এটা হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ, এবং সেকেন্ড ওয়াইফের ঘরেও একটা ছেলে একটা মেয়ে আছে। তারা হোস্টেলে থেকে বেশিরভাগ পরে, বাড়িতে খুব কম আসে, বেশিরভাগই ব্যস্ত থাকে। আমি তখন বললাম ও আচ্ছা, তার মানে এটা স্যারের মানে ওই মেয়ের আপন মা না? বলে না না না, এটা ওর আপন মা, এটা সৎ মা। আমি বললাম তাই তো, মা আর মেয়ের মাঝে কত মিল অমিল, এটা কি দেখতে পাইছেন? বলে হ্যাঁ সেটাই বললাম। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে। এমন করে আমি আর ওই ম্যাডামের সাথে দেখা হলে, মানে টুম্পার আম্মুর সাথে দেখা হলে মাঝে মাঝে কথা বলি, আন্টি কেমন আছেন, ভালো আছেন। টুম্পার সাথে খুব বেশি একটা কথা বলি না। এভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে টুম্পা আমার বাসায় আসছে। ওই সময় মনে হয় আপনার বৃষ্টি পড়তেছিল, আমি অফিসে যাইনি, একদম মুষলধারে বৃষ্টি। আইসা আমার বাসায় কলিং বেল দিল, আমি তখন খুললাম, খোলার পরে বলো ও আপনি আজকে বাসায়? আমি বললাম হ্যাঁ বাসায়, কারণ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। পরে আমাকে বলো সকাল থেকে তো অনেক বৃষ্টি হচ্ছে,
তো আমি ভাবলাম হয়তো আপনি অফিসে যান, এই জন্যই আসছি। আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে, তা আপনার আম্মু বাসায় না? বলে হ্যাঁ আম্মু তো বাসায়, আম্মুই তো আপনাকে নিয়ে যেতে বলছে। আমি বলে আমাকে নিয়ে যেতে বলছে? বলে হ্যাঁ আপনাকে নিতে বলছে, আম্মু নাকি সিসি ক্যামেরায় দেখছে আপনি আজকে অফিসে যান না, এর জন্য আপনাকে নিতে আসছি, চলেন। আমি তো আপনাদের বাসায় কেন? বলে আম্মু আজকে হচ্ছে বৃষ্টির দিন তো খিচুড়ি রান্না করেছে, মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে, চলেন। আমি তো খিচুড়ি খাই না। তারপরে জোর করে আমাকে নিয়ে গেলো, তো ওদের বাসায় নিয়ে গেলো। দেন টেবিলে বসলাম, খিচুড়ি দিল, খিচুড়িটা খাইলাম। খাওয়ার পরে আমাকে বলতেছে যে একটা কাজ করো, মানে ওরা মা বলতেছে যে চল আমরা লুডো খেলি, আমাকে বলে। তো আমি তো আসলে মানে লুডো খেলা খেলতাম ঠিক আছে একটা সময় এলাকাতে থাকতে, বাট আমি ঢাকাতে আসার পর আর লুডো মুডো এগুলো খেলি না। পরে জোরাজোরি করলো, বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, পরিবেশটা অনেক ভালো লাগতেছে, ভাবলাম ঠিক আছে মার মেয়ের সাথে লুডো খেলি। তো ওদের ওই ডাইনিং রুমে বসে তখন লুডো খেলতে শুরু করলাম, ফ্লোরে বসে। তো এক গেম লুডো খেললাম, আমি জিতলাম এবং টুম্পা সেকেন্ড হলো, ওর মা থার্ড হলো। এখন ওর মা তো রেগে গেছে, আমি কেন থার্ড হলাম, নেক্সট টাইম আবার খেলবো। তো 3বার খেললাম, ওই 3বারই ওর মা সবার, আমি টুম্পা একবার 2বার ফার্স্ট হলো, আমি একবার হইলাম এবং ওর মা হচ্ছে থার্ড হলো। তো এই তো আমার উপরে খুব রাগান্বিত, এমন করেই ইনি তো তখন আমি আবার চলে আসলাম বাসায়। এসে বিকালে ঘুম দিলাম, রাতের বেলায় দেখি আমার জন্য খাবার পাঠিয়ে দিছে। এখন আমার জন্য খাবার পাঠিয়ে দিছে, খাবার কিন্তু টুম্পাকে দিয়ে পাঠায়, টুম্পাকে দিয়ে খাবার পাঠিয়ে দেয়। আমি খেতে চাই না, ওদের বাসায় একটা কাজের মহিলাও আছে, কাজের মহিলাটা অনেক বয়স্ক, মানে অনেক বয়স ওনার, জানি না কেন ওনাকে রাখা হয়েছে। কিন্তু এই যে এতগুলো বছর কেটে যাচ্ছে, আমি কিন্তু টুম্পার বাবাকে কখনোই দেখলাম না, উনি কিন্তু দেশে আসেই নাই, মানে দেশে আসেই না, আর আমি কখনোই দেখি না। তো এইভাবে সময়গুলো পাস হতে হতে টুম্পা আমার বাসায় খাবার নিয়ে আসে, আমার সাথে বসে কথাবার্তা বলে, ওর ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলি, এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে টুম্পা একদিন আমাকে বলতেছে, জায়ান ভাইয়া আমি একটা ঝামেলায় পড়ছি, যদি আমাকে একটু হেল্প করতেন। তো আমি তখন বললাম যে কী ঝামেলা? পরে বলে একটা ছেলে আমাকে অনেক বিরক্ত করে, তো ওই ছেলেটা ভালো না, অনেক খারাপ, খুবভাবে বিরক্ত করে। তো যেহেতু এরকমই আমাকে বিরক্ত করে, একটা পর্যায়ে আমাকে আমার বান্ধবীরা বললো, ছেলের সাথে তুই ফাইজলামি করিস না এবং ছেলের সাথে তুই এরকম কিছু করিস না, তাহলে কিন্তু ছেলে তোর ঝামেলা করে ফেলতে পারে, তুই ছেলেটাকে মানে রিলেশন করতে শুরু কর, রিলেশন করলে তুই অনেকের কাছ থেকে প্রোটেক্ট পাবি, কারণ ছেলেটা অনেক রাজনীতি নেতা, অনেক ভালো। হ্যাঁ বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো। এই কথা বলে টুম্পা নাকি ওই ছেলেটার সাথে রিলেশনে গেছে। এখন রিলেশন গেছে তো নিজেকে সেভ করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য। এখন দেখতেছে ওই ছেলে টুম্পাকে সবার সামনে হাত ধরে টানে এবং এখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যেতে চায়, জোরাজোরি করে। প্রেমিকা হিসাবে যেটুকু দায়িত্ব আছে ওই অধিকার থেকে মেয়েটা নারী ছেলেটার সাথে টুম্পার নাকি এরকম একটা সমস্যা হচ্ছে। তা আমাকে বলে আমি এখন কী করব? আমি তখন বললাম যে দেখো আসলে এটা তো মানে অন্য একটা বিষয়, মানে আমি না বুঝতেছি না যে আমি তোমাকে কি বলবো, তবে এই ঢাকা শহরের ছেলেগুলো তো খুব একটা ভালো না, হয়তো ছেলেটা তো মানে খারাপ হতে পারে বা এটা ওইটা। পরে আমাকে বলে মানে ভাইয়া আপনি কি একটু ছেলের সাথে কথা বলবেন, একটু দেখা করে যদি আপনি কথা বলেন তাহলে খুব ভালো হয়। তাই আমি বললাম ঠিক আছে, নাহলে আমি কালকে ব্যাংকে নাই গেলাম, আমি তোমার সাথে না হলে ওইদিকে যাবো। পরে আমি বসকে ফোন করে ছুটি নিলাম। পরের দিন আমি টুম্পার সাথে ওর কলেজের দিকে রওনা দিলাম। ধরুন ছেলের সাথে রাস্তায় দেখা, আমার আবার বাইক ছিল আর কি, আমি বাইকে করে যাচ্ছি। ছেলেটাকে দেখে আমি বাইকটা থামাইলাম, ছেলে আমাকে সালাম দিল, ভাইয়া ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে টুম্পা বলতেছে ভাইয়া ওর কথা বলছিলাম। তো আমি তখন টুম্পারে বললাম তুমি একটা রিক্সা দিয়ে চলে যাও, আমি ওনার সাথে একটু কথা বলি। পরে রিক্সা দিয়ে টুম্পারে আমি কলেজে পাঠিয়ে দিলাম। আমি এখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ছেলেটাকে বললাম যে ভাইয়া আমি আসলে টুম্পাদের বাসায় থাকি এবং আমি ওনাদের মানে ভাড়াটি আর কি, যেটা সত্য সেটাই। তো একটা বিষয় খুব মানে খারাপ লাগলো যে টুম্পা আমাকে বললো যে আপনি ওকে ভালোবাসেন বা সম্পর্ক করেন, এটা তো কোনো ফ্যাক্ট না, কিন্তু এইভাবে ও রাস্তায় হাত ধরে টানাটানি করেন এবং ওকে এখানে ওখানে নিয়ে যেতে চান, ও তো আসলে এরকম ফ্যামিলির মেয়ে না। তো ছেলেটা দেখলাম আমি তো খুব নম্র ভদ্র ভালোই। পর আমাকে বলো ভাই আপনি ভিতরে আসেন, আপনার সাথে চায়ের দোকানে বসে কথা বলি। এই বলে আমাকে তখন চায়ের দোকানের দিকে নিয়ে গেল। আমি তখন চায়ের দোকানে বসলাম, উনি আমাকে নিয়ে আসছে, আমি ওরকম করে বসলাম। দেন আমাকে বলতেছে যে টুম্পার সাথে আপনার সম্পর্ক কী এবং আপনি এই কথাগুলো আমাকে কেন বলতেছেন? আমি তখন বললাম যে না রে ভাই, আমার তো তেমন কোনো সম্পর্ক নাই, ওদের বাসায় ভাড়া থাকি, তো সেই হিসাবে ও আমাকে বললো, আমি আপনাকে বললাম। তো এই ছেলের সাথে কথা বলতে বলতে আরও 5-6টা ছেলে কোত্থেকে জানি চলে আসছে, মানে ও তো নেতার লোকে তো সবসময় নেতার খেতামেতা থাকেই, ওগুলো চলে আসছে। আইসা সবাই ওরা বলতেছে ভাই কী হয়েছে, ভাই কী হয়েছে? পরে বলে যে দেখ এই ঘটনা, ওই ছেলেগুলোরে বলতেছে এবং ওই ছেলেগুলোর কাছে এই ঘটনা বলার পরে ছেলেগুলো আমার বলে আই তুই কে রে, কার সামনে বসে কথা বলতেছস, এ বলে আমাকে মারা শুরু করছে। মানে মারা শুরু করছে। আমি বললাম আরে ভাই আশ্চর্য, গায়ে হাত তুলতেছেন কেন? বাট আমার কোনো কথাই শোনে না, আমাকে এলো পাতারি কুকুরের মতো পিটাইতে আছে। মায়ের জ্বালা সহ্য না হয়ে আমি তখন এখান থেকে বের হয়ে দিলাম দৌড় দেওয়ার পরে ওদের ওই যে লাকড়ি ছিল আর কি, মনে হয় কোনো লোকের লাকড়ি বা ওইদিকে বস্তি এরিয়া ছিল, ওই লাকড়ির দিয়ে আমাকে মারতে শুরু করছে। মারতে আমি অজ্ঞান করে ফেলছে এবং আমাকে তারপর মানুষ ধরাধরি করে আমাকে হসপিটালে নিয়ে গেছে। তো হসপিটালে নিয়ে যাওয়ার প্রায় ঘন্টা 2 পরেই
টুম্পা তখন চলে আসছে, মানে ওর টুম্পার কাছে খবর চলে গেছে, ওর বান্ধবীদের মাধ্যমে খবর চলে গেছে যে আমাকে মারছে। ও তখন ডিরেক্টলি চলে আসছে এবং টুম্পা আসার কিছুক্ষণ পরে ওর আম্মা আসছে, ওদের বাসার ড্রাইভার আসছে, দারোয়ান আসছে, সবাই আসছে। তো আমাকে বলে কী হয়েছে? আমি বললাম যে এই ঘটনা। পরে টুম্পা আমারে বলতেছে আপনি কেন বলতে গেলেন? আমি তো বলেছি থাক দরকার নাই, এটা ওইটা ওরা আম্মার সামনে বলতেছে এবং ওর আম্মা ওকে খুব গালাগালি করতেছে, তোর বিষয়, তোর ভেজাল, তুই এরকম একটা ছেলেকে কেন ফাঁসাইলি, তুই ওরে বলতে গেলি কেন, তোর তো ওরে বলা ঠিক হয় নাই, এগুলো তুই কেন করলি? মানে টুম্পার আম্মু টুম্পার সাথে অনেক ঝগড়া করতেছে। যাই হোক, ঝগড়াঝাটির একটা পর্যায়ে টুম্পার আম্মু এবং আমাকে মানে বললো যে ঠিক আছে টুম্পা, তুই এখানে থাক অন্তত রাত 9টা-10টা পর্যন্ত, ওনার দেখাশোনা কর, আমার তো শরীর ভালো নয়, বাসায় চলে যাই, তুই চলে আসিস। পরে টুম্পা এখানে আমার পাশে বসে আছে, খুব কান্না করতেছে বসে বসে। আমি বললাম কান্না কেন করতেছ? মানে কান্না করার তো কোনো কিছু নেই। ও আমাকে বলে আমার জন্য আপনি মাইর খাইলেন, এটা আমার কাছে খুব খারাপ লাগছে, বিষয়টা ভালো লাগে নাই। এবং আমি তখন বললাম সমস্যা নাই, মানে এটা কোনো বিষয় না, বাট আমি তো তোমাকে নিয়ে টেনশন করি। এই ছেলেগুলো মোটেও ভালো না, ছেলেগুলো যথেষ্ট পরিমাণের খারাপ, যে কোনো সময় তোমার আরও ক্ষতি করে ফেলতে পারে, আমার তো এই বিষয়গুলো নিয়ে খুব টেনশন হয়। আমাকে বলে না আমার কি ক্ষতি করবে, আর ওরা আমার আর কি করবে, বাট আপনাকে মারছে এটার জন্য আমার খুব খারাপ লাগতেছে, এমন করে কথাবার্তা বললাম। যাই হোক, এরপরে সেখান থেকে আমি 2 দিন পর্যন্ত হসপিটালে ছিলাম। এবার বুঝেন কী বানামার, মানে কী লেভেলের মারা মারছে। 2 দিন পরে হসপিটাল থেকে দেন বাসায় তখন গেলাম। বাসায় যাওয়ার পরেই মানে আমি তো বাসায় একাই থাকি, আমাকে ওরকম দেখাশোনার মতো কেউ নেই। একসময় টুম্পা আসে, একসময় টুম্পার আম্মা আসে, আইসা আমার দেখাশোনা করে, আমি ঠিকমতো মেডিসিন খাচ্ছি কিনা, ঠিকমতো নিজের যত্ন নিচ্ছি কিনা থেকে শুরু করে সমস্ত কিছু ওরা দেখাশোনা করতেছে। তো এভাবেই আলহামদুলিল্লাহ আমার দিনের রাতগুলো পাস হচ্ছে। কিন্তু এই সূত্র ধরে আস্তে আস্তে টুম্পার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। মানে ভালো লাগার সম্পর্ক শুরু হয় বলতে, ও সবসময় আসে এবং এই বিষয়টাতে সে খুবই অনুতপ্ত এবং এরকম করতে করতে মানে খুবভাবে আমার যত্ন করা, আমাকে ওয়াশরুমে নিয়ে গোসল করাই দেয়, আমার মাথা মুছে দেয়, যে কাজগুলো আসলে আমার মা করতো এই কাজগুলো টুম্পা করে। আমার জন্য সবসময় বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে আসে, ওদের বাসায় খাবারে আমি খাচ্ছি। তখন আমার বাসায় একটা বুয়া ছিল, ওইটাকে আমি বিদায় করে দিয়েছি, কারণ তখন আর আমার বুয়ার প্রয়োজন হয় না, 3 বেলা ওরাই তখন খাবার দিত। এরকম করতে করতে মোটামুটি টুম্পার সাথে আমার একটা প্রেমের সম্পর্কই শুরু হয়ে যায়। এক কথা এটাকে প্রেম ভালোবাসাই বলে। তো এরকম করে যখন টুম্পার সাথে আস্তে আস্তে রিলেশনটা আমার সামনের দিকে বিল্ড আপ হচ্ছিল, একটা সময় আমি টুম্পাকে জিজ্ঞেস করি যে টুম্পা আসলে তোমার বাবাকে কখনোই দেখি না, অনেক বছর আমি তোমাদের বাসায় থাকি, তোমার বাবাকে কখনোই দেখি না, তোমার বাবা আসলে কি করে, বা তোমার বাবা তোমাদের বাসায় আসে কি না? পরে আমাকে বলে বাবা তো খুব বেশি একটা আসে না, বাট যদিও আসে বাবা এই বাসায় আসে না, বাবা হোটেলেই থাকে বেশিরভাগ, মা গিয়ে বাবার সাথে মাঝে মাঝে ওখানে থাকে, আর বাবা এই বাসায় খুব একটা আসে না। তো আমি তখন বললাম যে এই বাসায় তোমার বাবা না আসার কারণ কি? বলে তা ঠিক জানি না, বাবা এখানে আসতে পছন্দ করে না। তো আমি বললাম যে আচ্ছা আমি না তোমার আম্মুর সাথে তোমার আব্বুর সম্পর্কের মাঝে কি কোনো সমস্যা আসতে? বলে না, মোটেও কোনো সমস্যা নাই, আব্বু আম্মুকে অনেক পছন্দ করে, ইভেন আমার আম্মু আব্বুকে অনেক পছন্দ করে, তাদের মাঝে কিন্তু কোনো সমস্যা নেই। আমি তখন বললাম তাহলে তো খুব ভালোই হলো। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। তখন টুম্পার আম্মা আমাকে অনেক বিশ্বাস করতো এবং এতটাই বিশ্বাস করতো, উনি ভাবতো যে টুম্পা যদি আমার বাসায় সারা রাতও থাকে তাহলেও টুম্পার সাথে আমার খারাপ কিছু হবে না, এবং আমি টুম্পাকে এতটাই রেসপেক্ট করি এবং এতটাই সম্মান করি এবং ওনাদেরকে আমি এতটাই যত্ন করি, সুতরাং এরকম কোনো কিছুই টুম্পার সাথে আমার হবে না, এটা উনি মনে করে। এভাবেই তখন আস্তে 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 করে দিনগুলো পাস হতে হতে একটা সময় আমার আম্মা তখন ঢাকাতে আসে আমাকে দেখবে বলে, মানে আমার ইচ্ছা আম্মা ঢাকাতে আসবে, আমাকে একটু দেখবে। আমি যে অসুস্থ হয়েছে আম্মা এটা জানতে পারছে, ওই সময় যদিও জানে নাই, পরে আম্মুকে জানানো হয়েছে। জানানোর পরে আম্মু তখন আমাকে দেখার জন্য ঢাকায় আসছে। তো আম্মু আমার আসার পরে এই টুম্পা আমাদের এখানে আসতেছে, আমার হাত পা মেসেজ করে দিচ্ছে, এই যে আমার যে একটা যত্ন, এক্সট্রা যে একটা যত্ন এটা টুম্পা করতেছে, এটা আমার আম্মা খুব ভালো করে দেখছে। আম্মু জিনিসগুলো দেখার পরে আম্মু তখন কী করলো, বাড়িতে গেছে, 2 দিন থাকলো, 2 দিন থেকে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে আম্মু তখন আমার ফোনের মাধ্যমে আমার বড় আপুকে দিয়ে বললো যে তোরা একটা কাজ কর, আয়ান রে বল মেয়েটার আমার খুব ভালো লাগছে, এই মেয়েটা যাতে আয়ান বিয়ে করে, এবং মেয়েটা নম্র ভদ্র, সর্বদিক থেকে মেয়েটা অনেক ভালো, আয়ানের সাথে অনেক ভালো মানাবে, আমরা আয়ানকে মেয়েটাকে বিয়ে করাতে চাই, আয়ানকে তোরা বল। আমার বোন তখন আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া, মানে বড় বোন তো বলে আয়ান আম্মু তো এটা বললো যে তোরে নাকি মেয়েটাকে বিয়ে করাবে, এখন এই অবস্থা, তুই একটু মেয়েটার সাথে ভালো করে চল এবং 2-1 দিন পরে আমরা বিয়ের প্রস্তাব পাঠাবো। আমি শোনার পর তো ভীষণ অবাক হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো, এরকম একটা প্রস্তাব। এইভাবেই ধরেন আরও কয়েকটা দিন কেটে গেল। আরও কিছুদিন কাটার পরে আমি তখন টুম্পাকে বিষয়টা জানালাম যে টুম্পা এই ঘটনা, আমার আম্মু তো এমনি এমনি এই করছে, বলছে তোমাকে এমনি এমনি আমাকে বিয়ে করাবে, এবং আম্মু তো মোটামুটি রাজি, আমার বড় বোনকে দিয়ে এইভাবে আমাকে প্রস্তাব পাঠাইছে। টুম্পা আমার কথাটা শুনে মোটামুটি অনেকটাই খুশি হলো, বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো একটা নিউজ।
এভাবে 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে একদিন টুম্পা আমার বাসায় এসে খুবই মন খারাপ করে ফেলে, মানে একরকম কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম, কান্নাকাটি করতেছো কেন, কী হয়েছে? পরে বলে, আমার জীবনে তো একটা ঘটনা ঘটে আছে অনেক বছর ধরে, মানে এটা তো আমি জানতাম না, বাট এটা আমি রিসেন্ট জানতে পারছি, আজকে জানতে পারছি। তো আমার তো একটা সমস্যা, যে মাগরিবের পরে আর কি, মানে টুম্পাদের সাথে আমাদের সম্পর্কটা এরকম ছিল, ও যে কোনো সময় আমাদের বাসায় চলে আসতো এবং আমিও যে কোনো সময় ওদের বাসায় চলে যেতাম। মানে কোনো প্রতিকূলতা, কোনো দেওয়াল, কোনো ফিলার ছিল না, যে যার বাসায় যে কোনো সময় যাতায়াত ছিল। আইসে খুবই মন খারাপ করে কান্নাকাটি করতেছে। আমি বললাম, কান্নাকাটি করো না, মন খারাপ করো না, কী হয়েছে আমাকে বলো, আমাকে তো বলতে হবে কী হয়েছে। তেন আমাকে বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, আমি কিভাবে বলবো, আমি তো বুঝতে পারতেছি না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে বলো, এবং বুঝতে না পারার কী আছে, কী হয়েছে আমাকে বলো, কোনো সমস্যা নেই। পর আমাকে বলতেছে, আমার না বিয়ে ঠিক হয়ে আছে। আমি বললাম, কী বলো, তোমার বিয়ে ঠিক হয়ে আছে? তোমার আব্বা তোমাদের খোঁজ খবর নেয় না, তোমাদের সাথে ঠিকমতো কথাও বলে না, তোমরা ভাড়া উঠাও, ওই টাকা দিয়ে তোমরা চলো, এরই মাঝে তোমার মানে বিয়ে ঠিক হয়ে আছে, মানে এগুলো কী? পরে আমাকে বলে, বিয়ে ঠিক হয়েছে, আমার আব্বা তো জানে না, বা আব্বার কিছু না, মেয়েটা আমার আম্মুর। আমার আম্মু তার ভাইয়ের ছেলের সাথে, ভাইয়ের ছেলে না কী করে না কী করে জানি না, ওই ছেলের সাথে টুম্পার বিয়ে ঠিক করে রাখছে আজ থেকে অনেক বছর আগে, এবং ওই ছেলে এখন বিয়ে করবে, বিয়ের বিষয় নিয়ে ওদের পরিবারে কথাবার্তা চলতেছে। আমাকে বললো যে এমনি এমনি আম্মু কথাবার্তা বলতেছে, আমি এখন কী করবো, তুমি আমাকে বলো। আমি তখন বললাম, বারে তোমার আমার রিলেশনের বিষয়টা তোমার আম্মুকে বলে দাও, যে তুমি আমাকে পছন্দ করো। তো ও আমাকে বলে, জানো আমি তোমার বিষয়টা বলি নাই, কিন্তু আমি আম্মুকে বলছি যে আম্মু, আমার ইউনিভার্সিটি একটা ছেলের সাথে আমার রিলেশন আছে, এবং ওই ছেলেটা দেখতে শুনতে অনেক ভালো, এবং ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। তো আমি বললাম, তারপর তোমার আম্মু কী বললো? বলে, আমার আম্মু আমাকে ডিরেক্টলি বলছে যে ওনার ভাইয়ের ছেলে ছাড়া অন্য কোথাও উনি আমাকে বিয়ে দেবে না, এবং উনি যেটা বলে আমার আব্বা সেটাই করে। আমার আব্বা এক বিন্দু পরিমাণও ওনার কথার বাইরে যাবে না, উনি ঠিক যেটা বলবে আমার আব্বা সেটাতে হাঁ বলবে। আমি তখন বললাম, তার মানে কি তোমার আম্মা তোমাকে আমার কাছে বিয়ে দিতে রাজি হবে না? ও বলে, জীবনেও সম্ভব না, আমার আম্মা কখনোই তোমার কাছে আমাকে বিয়ে দেবে না, এটা কোনো অবস্থায় সম্ভব না। আমি তখন বললাম, তাহলে কী হবে? ও আমাকে বলে, জানি না কী হবে, আর আমি যে পালিয়ে তোমার সাথে চলে যাব এরকমও কোনো অপশন আমার নাই, কারণ পালিয়ে গেলেও আমার মা আমাকে ছাড়বে না, কারণ আমার মায়ের রিলেটিভ যারা আছে সবাই মোটামুটি ডিফেন্সে কাজ করে, মানে প্রশাসনিক লেভেলের আছে। তো তোমার সাথে পালায় যদি আমি দুনিয়া ছেড়েও চলে যাই, মানে যেখানেই যা আমাকে মাটির নিচ থেকে তারা বের করে নিয়ে আসবে, পালিয়ে যেতে পারবো না। আমি বললাম, তো আমার পক্ষে তো পালানো কোনো অবস্থায় সম্ভব না, কারণ আমি একটা ব্যাংকে চাকরি করি, আমার একটা ভালো অবস্থানের ভিতরে আছি, আমি তখন ব্যাংকের খুব উপরের মানে একটা পর্যায়ে আছি। তাই আমি বললাম যে এটা থেকে তো আমি যেতে পারবো না, আমার ব্যাংক ছেড়ে আমি কীভাবে তোমাকে নিয়ে পালাবো? পালিয়ে তো তারাই যেতে পারে যারা ধরো মানে কলেজে পড়ে, স্কুলে পড়ে, বা পার্ট টাইম কোনো কাজ করে, আমি তো একটা ফুল টাইম জবে আছে, আমি তো পালাইতে পারবো না। আমাকে বলে, আমি বুঝতেছি না কী করবো, বাট আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না, আমার ব্রেন একদম হ্যাং হয়ে গেছে, আমার মানে কী করবো আমি জানি না, প্রচুর কান্নাকাটি করে। আমি বললাম, কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে তো আর কোনো কিছু সমাধান হয়ে যাবে না, দেখা যাক আল্লাহ তাআলা কী করে, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আস্তে আস্তে করে আমরা সামনের দিকে যাই। এরকম করে সময়গুলো কাটতেছে, এবং টুম্পার আব্বা টুম্পারে ফোন দিয়া বলতেছে যে ও তোমার আম্মু যেখানে বলছে ওই ছেলে আসবে বাসায়, তোমাকে দেখবে, ছেলের সাথে টাইম দিও, কথাবার্তা বইলো, মানে ওই ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য টুম্পার মা যতটাই পাগল, টুম্পার আব্বা সেম একই অবস্থা। আমার অবস্থা তখন ভাই খুব খারাপ হয়ে গেল, কারণ সেই সময়টাতে আমি টুম্পাকে ছাড়া কোনো কিছুই বুঝি না, মানে ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, আমি ওর জন্য খুব পাগল হয়ে গেছি, মানে খুবই পাগল, আমার যে কোনো কিছুর বিনিময়ে আমার ওকে লাগবে, ওকে না পাইলে আমি মানে বাঁচবো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর এদিক দিয়ে তো আম্মা পাগল হয়ে রয়েছে যে মেয়ের বাড়িতে আসার জন্য, মেয়ের পরিবারের সাথে কথা বলার জন্য, আব্বা একই অবস্থা, আম্মা একই অবস্থা, আমরা যাব মেয়ের ফ্যামিলির সাথে কথাবার্তা বলবো, সব কিছু ঠিকঠাক করে মেয়েকে তোর বউ বানায় নিয়ে আসবো। আব্বা আম্মু মানে আব্বু আম্মু দুজনেই ধরেন খুব পাগলামি করতেছে। তা আমিও তাদেরকে বুঝাইতেছি, তোমরা একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হবে, একটু ওয়েট করো। আমি আমার বাপ মাকে মোটামুটি একটু ঠান্ডা বাতাস লাগিয়ে তাদেরকে আমি একটু কোল করে রাখছি, কিন্তু এদিক দিয়ে তো কোল করা সম্ভব না। টুম্পার বাবা বলতেছে তিনি রিসেন্ট আসবে, এসে বিয়ের সব কিছু ঠিকঠাক করবে, এবং তিনি থেকেই বিয়েটা করে ফেলবে, এরকম একটা অবস্থা, বিয়েটা দিয়ে দেবে। এমন করে টুম্পা একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে, আয়ান তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এবং তুমি যদি আমার এই কথাটা শোনো বা আমার এই কথাটা মানো, এবং এই কাজটা যদি তুমি সাকসেস করতে পারো, তাহলে আমি তোমাকে খুব সহজে পেয়ে যাব, আমাদের মাঝে আর কোনো সমস্যা থাকবে না। আমি তখন বললাম, কী কাজ, কী করতে হবে তুমি আমাকে বলো, আমি সব কিছু করার জন্য রাজি আছি তোমাকে পাওয়ার জন্য। ও আমাকে বলে, জানো কথাটা শুনতে যদিও তোমার কাছে খারাপ লাগবে, এটা খুবই খারাপ লাগে একটা কথা, বাট আই এম সরি, আমার এটা আসলে বলতেই হবে, কারণ না বলা ছাড়া উপায় নেই।
এবং এটা বললেই তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে এই কথাটা কেন বলতেছি, এটার একটা সঠিক দিকও তুমি খুঁজে পেয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমাকে বলো না কী কথা আমাকে বলতে হবে তো আমি শুনি। ও আমাকে বলে তুমি একটা কাজ করো, তুমি আমার আম্মুর সাথে প্রেম করো। এইভাবেই আমি তখন বললাম আর ইউ ক্রেজি, তুমি কী বলতেছো এগুলা পাগলের মতো, তোমার আম্মুর সাথে প্রেম করবো মানে? আমাকে বলে হ্যাঁ, দেখো আমার সৎমা যদি আমাদের বাসায় না থাকে তাহলে তো সৎমায়ের মানে ভাইয়ের ছেলের কাছে আমার বিয়ে হওয়া প্রশ্নই আসে না। এখন যদি সৎমা আমার বাসায় থাকে তবে আমার এই বিয়ে করাই লাগবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই একমাত্র আল্লাহ ছাড়া আমাকে সেখান থেকে ফিরে আনে। আমাকে তুমি ফিরাইতে পারবা না। কিন্তু আমার সৎমাকে যদি একটা কলঙ্ক দিয়ে আমাদের বাসা থেকে বের করে দেওয়া যায় তাহলে সৎমায়ের ভাইয়ের ছেলের কাছে আমাকে আমার বাবার বিয়ে দেবে না, এবং সেখানে আমি তোমাকে খুব নিভৃতে বিয়ে করতে পারবো। তো আমি বললাম ঠিক আছে ভালো, তাহলে তুমি আমাকে কী করতে বলতে চাচ্ছ, আমাকে খুলে বলো। আমাকে বলো আমার সৎমা তোমাকে অনেক পছন্দ করে, যখনই আমি বাসায় যাই সবসময় তোমার প্রশংসা করে এবং বলে ছেলেটার মার্সেল করা বডি। আমি কিন্তু জিম করতাম না, বাট তারপর আমার বডি অনেক সুন্দর ছিল। সবাই দেখলে বলতো যে আমি মনে হয় জিম করি, বাট আমি জিম টিম এগুলোই কিছু করতাম না। কিন্তু টাইমলি খাবার খাইতাম, ঘুম থেকে উঠতাম, রাতে পরিপূর্ণ ঘুমাইতাম, এই জিনিসগুলো আমি খুব মেনটেন করতাম। দেন আমাকে বলতেছে যে এই তুমি আমার সৎমায়ের সাথে, সৎমা যেহেতু তোমার এতটাই প্রশংসা করে, এতটাই ভালোবাসে তোমাকে, তুমি আমার সৎমায়ের সাথে আস্তে আস্তে ফোনে কথা বলতে শুরু করো, রাতের বেলা আমার মাঝে কথা বলো। একদিন দুদিন কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে দেখবে যে সৎমা তোমার উপর অনেকটাই উইক হয়ে যাবে। তুমি দু একদিন কথা বললে হয়ে যাবে, কারণ আম্মু তোমাকে অনেক পছন্দ করে। এবং আম্মু যদি তোমার প্রতি উইক হয়ে যায় কোনো না কোনোভাবে, আম্মুকে একটা ফল্ট বানায়া, মানে আমার আব্বুর চোখে আম্মুকে খারাপ বানায়া আমার আব্বুকে দিয়েই আমি আম্মুকে বাসা থেকে বের করব। এবং আব্বুকে দিয়ে যদি আম্মুকে বাসা থেকে বের করা যায় তাহলে তোমার আমার রাস্তা খুব ক্লিয়ার হয়ে গেল, আমি তোমাকে পেয়ে যাব। আমি বললাম যে টুম্পা দেখো এই ধরনের কাজ আমি কখনোই করি নাই এবং এসব আমি পারবো না, আমার মনে হয় না যে আমি পারবো। আমাকে বলে আলবাত পারবা, না পারার কি আছে, এখানে তো মানে অত হার্ড কিছু নাই, তুমি আমার আম্মার সাথে জাস্ট প্রেমের অভিনয় করবা। আমি তো তোমাকে আমার আম্মাকে বিয়ে করতে বলতেছি না, জাস্ট অভিনয় করবা। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, জানি না আল্লাহ ভাগ্যে কী রেখেছে, বাট তারপরেও তোমাকে পাওয়ার জন্য তো আমার এটা করাই লাগবে। ওকে ফাইন, আই উইল ডু ইট। এরপরে ওর আম্মার প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটা আমাকে দিল। দেওয়ার পরে আমার তো ফেসবুকে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে যারা আমার পরিচিত, আমি তাদের সবাইকে আনলিস্ট করে দিলাম, মানে আনফ্রেন্ড করে দিলাম। করে দিয়ে ওর আম্মু কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট জানে, মাঝে মাঝে আমার ছবি নিচে কমেন্ট করতো, যা হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে, ছবি দিলে অনেক কমেন্ট উনি করতো। তো সেখান থেকে মোটামুটি তিনার সাথে একটা ভালো সম্পর্ক হয় আর কি, এক কথায় বলতে গেলে খুবই ভালো একটা সম্পর্ক হয়। তো আমি তারপর ওনাকে কমেন্ট করি, মানে ঠিকই করেন। একদিন রাতের বেলায়, রাত প্রায় 1টার মতো বাজে, দেখলাম যে অনলাইনে। পরে আমি মেসেঞ্জারে লিখলাম যে আন্টি কী করেন, ঘুমান না? পরে আমাকে বলে না রে আয়ান, ঘুম আসতেছে না, তোমার আঙ্কেল নাই, ঘুম আসবে কেমন করে? এই রিপ্লাইটা উনি আমাকে দিল। আমি তখন বললাম তো আঙ্কেল বাসায় না থাকলে কি চোখে ঘুম আসে না? পরে বলে না, তোমার আঙ্কেল না থাকলে ঘুম আসে না, বুঝো না, আমার তো আর মানে ওই বয়সটা এখনও হয়ে যায় না যে স্বামী ছাড়া ঘুম চলে আসবে। আমি তখন লিখলাম যে আন্টি বিশ্বাস করেন, আপনাকে আমার আন্টি করে ডাকতে অনেক খারাপ লাগে, আমার কাছে নিজেকে অনেক বেশি বয়স্ক মনে হয়। মানে আপনি যদি কিছু না মনে করেন আমি কি আপনাকে নাম ধরে ডাকতে পারি? আমার তো মনে হয় আপনার এইজ আমার চেয়েও খুব বেশি একটা হবে না। পরে উনি একটা হাসি রিয়েট দিল। আমি বললাম আমি কি আপনাকে তুমি করে ডাকতে পারি? পরে বলে তোমার ইচ্ছা। এখানে আমি বললাম তুমি কেমন আছো? তা বলে হ্যাঁ ভালো আছি। এরকম করে তুমি করে তার সাথে আমার কথাবার্তা হইতে সেদিনে মোটামুটি প্রায় আপনার 50% মতো রিলেশন হয়ে গেছে। তো এরপরের দিন আবারও তার সাথে একইভাবে রাত্রিবেলায় আমি আবারও মেসেঞ্জারে ঢুকে তার সাথে আমি আবারও কথা বলতে শুরু করি। কি করেন? ওনার নাম ছিল রূপা। আমি যে রূপা কী করো? তা বলে শুয়ে আছি। কি পড়ছো? আমাকে একটু ভিডিও কলে দেখাও। পরে বলে ভিডিও কল দিতে পারবো না, ছবি উঠায় পাঠাই। এরকম করে অনেক ধরনের ছবি আমার জন্য পাঠাইতো, বিভিন্ন ড্রেস আপ পরা, এমনি অনেক ছবি পাঠাইতো যে দেখো কেমন লাগে তোমার, এটা ওইটা। এরকম করে আমার কাছে অনেক ভালো লাগতে শুরু হলো আর কি। এবং একটা পর্যায়ে সে আমাকে ডিরেক্টলি বলে একদিন যে টুম্পা তো বাসায় থাকবে না, আজকে কলেজে গেলে তুমি আজকে অফিসে যাও না, আমার কাছে চলে আইসো, তোমার সাথে অনেক কথা আছে, আমরা লুডো খেলবো। তো আমি তো জানি ওনার কথাবার্তা শুনে আমি বুঝতেছি যে ওনার আসলে মনের চাহিদাটাকে উনি কী করতে যাচ্ছে বা কেন আমাকে একা বাসায় নিতে চায়। এটা আমি তো যাইতে চাই না। আমি বলি না, আমার অফিসে অনেক কাজ আছে, যাওয়া যাবে না। মাঝে মাঝে উনি একে আমার বাসায় চলে আসে এবং আইসা কলিং বেল টিপে দরজা খুললে উনি আমার সাথে খুব খারাপ কিছু করার চেষ্টা করে। আমি তখন টুম্পাকে মেসেজ করেছি, টুম্পা তোমার আম্মু আমার বাসায় আসছে, তুমি তাড়াতাড়ি আসো। টুম্পা তখন দৌড়ে উপর থেকে নেমে আসে, আম্মু তুমি এখানে কেন, আমি তোমাকে খুঁজতেছি। এই কথা বলে টুম্পা আমাকে সেভ করে। এরকম করে একদিন দুদিন না, বেশ কয়েকদিন উনি আমার বাসায় আসতে চায় এবং আমার সাথে সম্পর্ক করতে চায়। তো টুম্পা ওনাকে প্রোটেক্ট করে, টুম্পা ওনাকে সেভ করে। আসলেই ধরেন টুম্পা ওনাকে টেনে নিয়ে আসে, আম্মু তুমি এখানে কেন, কী কারণে, এই চলো আমার সাথে, এরকম করে ওর আম্মুকে নিয়ে যায়।
যাই হোক আলহামদুলিল্লাহ ওর আম্মুকেও নিয়ে যায়। যাই হোক এরকম করেই সময়গুলো কাটতেছে। একদিন দুই দিন আমার কিন্তু তখন ওনার কাছ থেকে নিজেকে সেভ করে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ওনার কাছ থেকে সেভ করতে পারতেছিলাম না। উনি বিভিন্ন জায়গায় আমাকে ধরে বসে, আমার বাসায় চলে আসে। ওনার বাসায় যাওয়ার জন্য আমাকে খুব ডাকাডাকি করে এবং আমার ছবির নিচে লাভ ইউ জান এটা ওইটা বলে কমেন্ট করতে শুরু করে। যেহেতু ওনার সাথে আমি রিলেশনে চলেই গেছি, তো সেখানে তো আসলে ধরেন আপনার, এবং উনি এটাও বলে যে ওর বাবাকে ছেড়ে দিয়ে উনি আমাকে বিয়ে করবে। তো টুম্পার সাথে টুম্পার মায়ের সম্পর্কটা খুবই ভালো ছিল, এতটাই ভালো ছিল যেটা বলার মতো না, বান্ধবীর মতো সম্পর্ক ছিল। এখানে টুম্পার মা টুম্পাকে বলতেছে যে দেখ আয়ানকে আমার অনেক ভালো লাগে, আমি আয়নের সাথে রিলেশনে আছি, এগুলো কিন্তু তুই আয়ানকে বলিস না বা কাউকে জানাইস না, আমার না আয়ানকে অনেক ভালো লাগে। তো টুম্পা নাকি ওর আম্মুকে বলে যে তুমি তো আমার আব্বাকে বিয়ে করছো, তো এখন আয়ানের সাথে এরকম হলে কেমনে হবে? তা বলে তোমার আব্বুর কাছ থেকে তো আমি কিছুই পাই নাই, তোমার আব্বুকে আমার অতটা ভালো লাগে নাই, তো আমি আয়ানকে বিয়ে করে ওর সাথে বাকি জীবনটা থাকতে চাই। তো টুম্পা বলে হ্যাঁ তাহলে তো ভালোই হয়, আব্বুর সাপোর্ট না থাকলেও আমার দিক থেকে তুমি 100% সাপোর্ট পাবা। এই কথাগুলো আবার টুম্পাই এসে আমাকে বলে যে আমি আম্মুকে এইগুলো বলছি, আম্মু আমার কথাগুলো শুনছে এবং আম্মু আমার কথায় মোটামুটি অনেক মজা পাইতেছে। এবং টুম্পা ওর আম্মাকে বলে যে আয়ানকে আসলে অনেক ভালো লাগে, আমার বাবা হিসেবে খুব মানাবে, এটা ওইটা বলে। ওর আম্মু আবার ওকেও বলে যে দেখ টুম্পা, তোর আব্বু যদি আমাকে ছেড়েও দেয়, তোর আব্বুর সাথে তো আমার সাচারি হয়েই যাবে, তা তুই কিন্তু আমাকে ছাড়িস না, তুই তো আমার সাথে সম্পর্ক রাখবি। তা বলে হ্যাঁ আম্মু অবশ্যই রাখবো, তুমি যেখানেই থাকো আয়নের সাথে, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো। আমি তো অলরেডি আয়নকে আঙ্কেল ডাকতে শুরু করছি। ও আবার ওর মায়ের সামনে আমাকে আঙ্কেল করে রাখছে, আঙ্কেল কেমন আছেন এমন করে ডাকতো। তোর মা তখন হাসতো, ওর মা তো সবই বুঝতো। অ্যান্ড একটা পর্যায়ে এসে পরিস্থিতি এমন হয়ে গেল যে ওর মাকে মানে সেভ করা আর পসিবল হয় না। মানে ওর মা উশৃঙ্খলতা এত পরিমাণে বাড়াই দিল যে দারোয়ানের সামনে পর্যন্ত আমার গায়ে হাত দিয়ে বসে, কেউ না থাকলে আমাকে হঠাৎ করে কিস করে বসে, এবং আমি এই জিনিসগুলো আর নিতে পারতেছি না। একটা সময় আমি অনেক হাঁপাইয়ে উঠছি এবং আমি টুম্পাকে বলছি যে টুম্পা আমার পক্ষে এই জিনিসগুলো আর টয়লেট করা সম্ভব না, আমি এগুলো পারবো না। যে তোমার আম্মা দিনের পর দিন যতটা উশৃঙ্খলতা করতেছে, যতটা বাইরে যেতেছে সামনের দিকে, সে আমার জন্য এগুলো করতেছে, এখন এটা আমার কাছে কিন্তু ভীষণ খারাপ লাগতেছে, আমি এটা নিতে পারবো না। ও আমাকে বলে হ্যাঁ এখনই সময়, কারণ আমার আব্বু 2-1 দিনের মধ্যে আসবে এবং আব্বু আসার আগেই এটার একটা ব্যবস্থা করতে হবে। আমি আমার চাচা আছে, ও টুম্পার চাচা আছে, বলে আমি চাচাদেরকে মোটামুটি রেডি করে রাখছি। আমার একটা চাচু আছে, ওনাকে আমি মোটামুটি বিষয়টা জানাইছি, তিনি আমাকে হেল্প করবে তিনি বলছে, এবং আমার আব্বুকেও মোটামুটি তিনি সব কিছু ঠিক করবে। তা এখন আমরা একটা দিন তারিখ ঠিক করে তুমি আমার আম্মুকে ধরো। আমি তখন বললাম যে কীভাবে ধরবো তুমি আমাকে বলো। ও আমাকে বলো শোনো, তোমার ফল্ট হওয়া যাবে না, তুমি ফল্ট হবা না, যে কোনো একটা আবাসিক হোটেলে আমার আম্মুকে ডাকবা। তুমি আমার আম্মুকে ডাকবা রাতের বেলায়, বলবা কি যে রাতের বেলা আমার আম্মুকে বলবে যে রাতের বেলায় থাকবা আম্মুর সাথে, এবং আমিও খুব কৌশল অবলম্বন করে আম্মুকে বলবো যে আজকে আমি আমার বান্ধবীর বাসায় থাকবো, আমি আমার বান্ধবীর বাসায় থাকবো, আমার বান্ধবীর জন্মদিন বা হাবিজাবি কিছু একটা বলে আমি আম্মুকে বলবো বান্ধবীর বাসায় চলে যাব, এবং এই সুযোগে আম্মু তোমার সাথে রাতের বেলা ওখানে দেখা করতে যাবে। অ্যান্ড দেখা করতে গেলে তুমি কিন্তু আম্মুর সাথে দেখা করবে না, আম্মুকে জাস্ট বলবা যে আমি এই রুমে আছি, অমুক রুমে আছি, এবং তুমি লুকিয়ে থাকবা। আমার আম্মু যখন রুমে ঢুকবে, আমার আম্মু রুমে ঢুকার পরে তুমি বাইরে থেকে তালা মেরে দিবা, বাইরে থেকে দরজাটা লাগাই দিবা, এবং লাগাই দেওয়ার পরে বা তালা মেরেই দিবা প্রয়োজনে, বা লাগাই দিবা, যেটাই করবা, এবং পরে আমরা গিয়ে দরজা খুলে আম্মুকে ওইখানে ধরবো, আম্মু ওখানে কেন গেছে, কী কারণে গেছে, কোন ছেলের সাথে গেছে, এবং আম্মুর ফোনে তোমার নাম তো আর তোমার ফেসবুকে তো তোমার ছবি নাই, তো আম্মুকে আমরা ওখানে ফর্ড বানাই দিব যে একটা ছেলে ওনাকে ডাকছে এখানে গেছে, এগুলো বলে আম্মুকে আমি ধরবো, ধরে আমার আব্বুর কাছ থেকে আম্মুকে ডিভোর্স করাই দিব, তালাক করাই দিব, এরপরে মাসখানিক পরে বা বছরখানিক পরে আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার কথা ঠিক আছে, কারণ ওর আম্মাকে বললি তোর আম্মা চলে যাবে, তো যাওয়ার জন্য খুব পাগল, মানে প্রচুর পাগল উনি যাওয়ার জন্য, উনি এমন একটা অবস্থা, তো ওনাকে তো নিয়ে যাওয়ার জন্য খুব বেশি টাফ হবে না, অনেক কঠিন হবে না। দেন আমি বললাম ওয়েল ডান, ঠিক আছে। এরপরে আমি বলি যে রূপা, তোমার বাসায় যাওয়াটা আমার কাছে ভালো লাগে না, তোমার বাসায় কখন সিসি ক্যামেরা থাকে না থাকে, বা তুমি আমার রুমে আসো এটা যদি কেউ দেখে ফেলে, তো এটা খুব ভালো লাগে না, যদি তোমার সাথে আমার একান্তই থাকতে ইচ্ছে করে, বা যদি তুমি এরকমই বলো চলো না আমরা একদিন একটা হোটেলে গিয়ে আমরা একটা রাত থাকি। তো আমাকে বলে কীভাবে সম্ভব, হোটেলে তো যেতে পারবো না, কারণ টুম্পা না বাসায়, আমি কি বলে হোটেলে যাবো, ও তোর বাবাকে বলে দিবে। মানে টুম্পার সাথে তোমার ফ্রেন্ডলি সম্পর্ক, বান্ধবীর মতো সম্পর্ক, তুমি ওকে ম্যানেজ করতে পারো না। ও বলে না এভাবে তো ম্যানেজ করা যাবে না, যে বিয়ের আগে তোমার সাথে আমি থাকবো এটা তো টুম্পা কখনোই মানবে না, শত হইলেও এখন ইউনিভার্সিটিতে পড়ে, ও তো সব কিছুই বুঝো, তো আর ছোটো না। তাই আমি বললাম ঠিক আছে, তাই তুমি যেভাবেই পারো টুম্পাকে ম্যানেজ করতে হবে। ও বলো আচ্ছা ঠিক আছে। এর পরের দিনে ওই রূপা আমাকে ফোন, কারণ টুম্পা তো আগেই তোমার সাথে আমার আগেই ফোনে সব কথা হয়ে গেছে যে এমন এমন ঘটনা, ও চলে যাবে। এখন টুম্পার আম্মা আমাকে ফোন দিয়ে বলতেছে আজকে নাকি টুম্পা তার বান্ধবীর বাসায় যাবে, তার বান্ধবী নাকি জন্মদিন, সেখানে থাকবে,
রাতের বেলা ওরা অনেক মেয়েরা একসাথে থাকবে, সো আজকে রাতে তুমি আমার বাসায় চলে আসো। আমি বললাম না না আমি রুমে যেতে পারবো না, আমার কাছে এই রুমে যেতে ভয় লাগে। টুম্পা কি কোথায় কোনো সিসি ক্যামেরা ফিট করে রাখছে নাকি আমি যাবো না? তুমি একটা কাজ করো, তুমি অমুক হোটেলে আসো। একটা হোটেলের পরিচয় দিলাম, ওই হোটেলের ম্যানেজারের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। হোটেলের ম্যানেজারকে মোটামুটি আমি একটু ইনফরমেশন দিয়ে রাখছি, সে বলছে ভাই ঠিক আছে সমস্যা নাই। তা ওভাবে আমি বললাম যে আমাকে বলো হোটেলে যেতে তো আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতেছো ঠিক আছে আমি হোটেলে যাবো, এই কথা টুম্পার মা রূপা আমাকে বলতেছে। আমিও তখন আলহামদুলিল্লাহ ক্ষোভ মেরে বসে আছি, ও আসবে, আসলেই ওকে আমি গিফটি মেরে ধরবো। এবং ধরে এই দিক দিয়ে টুম্পারে ফোন দিলাম, বিকালবেলা টুম্পা কী অবস্থা? বলে আমি চাচ্চুরে রেডি করে রাখছি, আমার চাচ্চু এবং আমার একটা পুপি আছে, পুপি চাচ্চু দুজনকেই রেডি করছি, সাথে আমার কটা ছেলে বন্ধু আছে, অ্যান্ড সবাইকে নিয়ে আম্মুকে ওই জায়গায় ধরবো এবং ভিডিও করব যে আম্মু হোটেলে এত রাতে কী করে, কেন গেল। অ্যান্ড ইন দ্য মেইন টাইম এটা আব্বুকে ইমেলের মাধ্যমে বা আব্বুকে ভিডিও কলে দেখাবো। সেখান থেকে আব্বু আসবে আগামী দিন আব্বু আসলে আব্বুর সাথে তালাক হয়ে যাবে। আর আজকে রাতে আব্বুর ফ্লাইট, আজকে রাতে আম্মুকে ধরা হবে, আগামী দিন আব্বু বাংলাদেশে আসবে, আব্বু বাংলাদেশে আসলে আম্মুকে তালাক দিয়ে দেবে। আমি তখন বললাম ঠিক আছে। তখন টুম্পা চলে গেল বিকালবেলা, সন্ধ্যার দিকে চলে গেছে ওর বাসা থেকে, ওর চাচুর বাসায় চলে গেছে, চাচুরে সবাই রেডি করে রাখছে। এদিক দিয়া আমি টুম্পার ফোন দিলাম, রূপারে ফোন দিলাম। রূপা আমারে বলে আমি 10টা 10:30 দিয়ে গেলে হবে না? আমি বললাম হ্যাঁ, রাত যত গভীর ততই তো ভালো। ও বলে তাহলে আমি 11টার দিকে বেরোই। আমি বলছি ঠিক আছে 11টার দিকে বের হো। আমাকে বল আমি একটু হাতে নীল পালিশ দিয়েছি এবং একটু নখে কালার করেছি, এই জন্য একটু এগুলো শুকাইতে সময় লাগবে। আর আমি মুখের মধ্যে ফেসিয়াল করেছি, তো মুখে আমি একটু কী মেডিসিন দিয়েছি। ঠিক আছে সমস্যা নেই, 11টা বাজে আসো। 11টা বাজে আমি হোটেলের সামনে দাঁড়ায় আসি, ওরা ফোন দিলাম তুমি কি আসছো? দেখলাম যে ও গাড়ি থেকে নামছে। আমি তখন হোটেলের সামনে একটা কর্নারের ভিতরে চুপটি মরে দাঁড়িয়ে আছি। আসার পরে আমি বললাম যে তুমি কি আসছো? বলে হ্যাঁ আমি তো আসছি, তুমি কই? আমি বললাম যে হোটেলের রুমে আছে, তুমি হোটেলের রুমে চলে আসো। ও বলে কোথায়? আমি বললাম যে 3 তলায় অমুক নাম্বার রুমে, 3 তলায় ওই রুমে। পরে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, রুম কি খোলা আছে? আমি বললাম হ্যাঁ রুম খোলা, তুমি ডিরেক্টলি ঢুকে যাও। ও বলে তুমি কি আসো ভিতরে? আমি বললাম যে ভিতরে না, আমি জাস্ট আসতেছি, তুমি গিয়ে হোটেলে ওই রুমে বসো। এই যে কথাগুলো যেগুলো কিন্তু মেসেজে হচ্ছে, মেসেজের মাধ্যমে আমাকে কল দিয়ে আমি তো কেটে দিয়ে মেসেজে বলতেছে, মেসেঞ্জারে। ও আমাকে বলো আচ্ছা ঠিক আছে ওকে আমি রুমে যাচ্ছি, তুমি আসো, বাট লেট করো না, তাড়াতাড়ি আসো, টুম্পাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। হ্যাঁ বললাম ঠিক আছে। দেখলাম সে আস্তে আস্তে হোটেলের দিকে ঢুকতেছে, হোটেলের দিকে ঢুকতে সে হোটেলের রুমের দোতলায় উঠে গেছে। আমি তখনই গিয়ে সিসি ক্যামেরার মধ্যে সামনে বসলাম, কারণ হোটেলের ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক আছে। দেখলাম যে রুমে ঢুকে গেছে। রুমে ঢুকার পর আমাকে ফোন দিয়ে তুমি আসো। আমি তখন চাচ্ছি যে বাইরে থেকে দরজাটা লাগাই দিচ্ছে, বেরোইতে না পারে। এখন বাইরে থেকে দরজা লাগাই দিব এইটা বলে আমি তখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে ও রুমের সামনে গিয়ে বাইরে থেকে দরজাটা লাগাই দিছি। বাইরে থেকে লাগাইছি, ভিতর থেকেও থাপ্পড় মারতেছে, কে দরজা লাগাইছেন কে, এরকম করে ভিতর থেকে শব্দ করতেছে। আমি দিক দিয়ে টুম্পারে ফোন দিলাম যে টুম্পা তুমি তাড়াতাড়ি আসো, আমি আটকাইছি। বলো আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি, আমরা হোটেলের কাছাকাছি। এই বলে আমি জাস্ট এই সিঁড়িটা থেকে সিঁড়ির কাছে গেলাম। লিফটের সামনাসামনি যাওয়ার পরে 5-6টা ছেলে দৌড়ে আসছে। আইসা আমাকে বলতেছে মামা কই যাও, এই কথা বলে আমার কলার চেপে ধরে বসছে। আমি বললাম যে ভাই এটা কি আপনারা, পরে বলে আসো এদিকে আসো, তোমার আজকে বিয়ে পড়াবো। এই বলে তখন আমার কাছ থেকে হঠাৎ করে ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। আমি কিন্তু টুম্পাকে হোটেলের নাম্বার বা রুম নাম্বার সব কিছু দিয়ে রাখছি, যে অমুক রুমে আছে বা রুম নাম্বার সব কিছু বলে রাখছি। আর যদি আমার বাইসেন্স কথা নাও হয় ও তো আসতেছে, এই কথা বলে আমাকে ঠাস করে গিয়ে ওরা তখন ওই গেটের দরজা খুললো, ঘুইলে ভিতরে আমার কলার চেপে ধরে আমাকে ভিতরে ঢুকাইলো। ঢুকে বলতেছে আন্টির সাথে প্রেম করো, আন্টির হোটেলের মধ্যে একা রেখে চলে যাচ্ছ কেন, বিয়ে করো। আমি তখন বললাম যে এগুলো কি ভাই, আপনারা কারা? বাট ওই সময় কিন্তু রূপা কিন্তু নিচের দিকে তাকে আসো, কিছুই বলে না। বোঝা গেল যে ছেলেগুলো আমাকে ধরছে এগুলো সবই রূপার প্ল্যান। আমি তো ট্রাম দিলাম আমার উপরে ওভার ট্রাম, এবং এই ওভার ট্রামের ভিতরেই কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে টুম্পার চাচা, টুম্পার জেঠু, টুম্পার পুপি, টুম্পার লগে আরও কয়েকটা মেয়ে ছেলে এসে রুমের ভিতরে ঢুকছে একইভাবে। তখন আমাকে আটকায় রাখছে, আমাকে ওর সাথে বসায় রাখছে। আবার এর মধ্যে কাজীও কিন্তু চলে আসছে, কাজীও কিন্তু রেডি আছে, কাজী তখন আমাদের বিয়ে পড়াচ্ছে। এই সময় টুম্পাই আসছে যখন আমাদেরকে বিয়ে পড়ানো হচ্ছে আমার সাথে রূপার, টুম্পার মায়ের। টুম্পা তো আইসা দেখে আসমান থেকে বসছে, এইসব কি, এগুলো কি? পরে বলে আপনার আম্মা এই ছেলের সাথে ধরা খাইছে ওই হোটেল রুমে, এখন তাদের বিয়ে হচ্ছে। এইবার টুম্পার চাচা বলতেছে হ্যাঁ এই মহিলা খারাপ, এই মহিলা যথেষ্ট পরিমাণের খারাপ, আমার ভাইয়ের জীবন নষ্ট করছে। টুম্পার পুপি একই কথা বলতেছে, আমার ভাইয়ের লাইফটা পুরো নষ্ট করেছে এই মহিলা। উনি বলে হ্যাঁ আমি খারাপ। এই বলে তখন সেখানে ছেলেগুলো জোর করে, আমি কবুল বলি নাই, কিন্তু তারপরেও আমার সাথে 10 লাখ টাকা কাবিনে আমি পেপারে সিগনেচার করে নেই। তারপরে সেখানে টুম্পার আম্মার সাথে রূপার সাথে আমার বিয়ে পড়াই দিছে। সে জায়গায় বিয়ে পড়ায় গ্রাম থেকে আমার বাপ মারে খবর দিয়েছে, আমার বড় বোনের ফোন দিয়েছে, আমার রিলেটিভদেরকে ফোন দিয়েছে। আমার বড় রিলেটিভগুলোর সবাইরে ফোন নাম্বার আমার মোবাইল থেকে কেড়ে নিয়ে কিন্তু আমার ফোন থেকে নাম্বারগুলো বের করছে, করে তাদেরকে খবর দিয়েছে। সারা রাতে ওই হোটেলের মধ্যে আমাদেরকে আটকায় রাখছে। আমার বাবা মা সবাই তখন সকালবেলা প্রায় 10টার দিকে আসছে হোটেলে।
আসার পরে বলতেছে আপনার ছেলেকে বিয়ে করাই দিছি, এই হলো ছেলের বউ, নিয়ে চলে যান। এই যে পুরো একটা রাত কাটলো ওই রুমের ভিতরে টুম্পার মা আর আমাকে তারা দরজা বন্দি করে আটকায় রাখছে, বলে তোমরা বাসর করো। আমি বারবার টুম্পার আমাকে বলতেছি যে টুম্পা, মানে বলতেছি যে রূপা আমার সাথে এগুলো কী হলো, রূপা আমার সাথে এগুলো কী হলো। ও তখন আমার দিকে তাকায় তাকে হাসতেছে। আমি বললাম শোনো বলো আমার সাথে এগুলো কী হলো। ও আমাকে বলে তুমি আমাকে আমার জীবন নষ্ট করতে চাইছিলে না, আমি তোমার জীবন 12টা বাজাইনি, আমি তোমার আমার সাথেই রাখছি, আমি তোমার মতো বেইমান না। আমি তখন বললাম তো এটা কী হলো। আমাকে বলো শোনো আমি প্রথম থেকেই বুঝতে পারছি যে টুম্পা যেহেতু তোমার বাসায় যাচ্ছে, তোমার বাসা থেকে ওই ঘটনাগুলো ওই হোটেলের মধ্যে যখন আমাকে আর টুম্পার মাকে এক ঘরে ডেকে তালা মেরে দিয়েছিল, ভিতরে টুম্পার মার সাথে আমার এই কথাগুলো হচ্ছে। উনি আমাকে, আমি যখন জিজ্ঞেস করলাম আর কি কী হলো আমার সাথে, কেন হলো, উনি বলে আমি প্রথম থেকেই দেখছি যে টুম্পার সাথে তোমার একটা সম্পর্ক আছে এবং টুম্পাও অনেক দিন তোমার প্রশংসা আমার কাছে করতো, তুমি ভালো, তুমি সেই, এবং তোমার সাথে যে টুম্পার রিলেশন আছে এটাও টুম্পা কিন্তু একদিন আমাকে বলে দিচ্ছে, কিন্তু টুম্পা এটা ভুলে গেছে। আমাকে বলে দেওয়ার পরেই টুম্পার স্বামী যখন আমার ভাইয়ের ছেলের সাথে টুম্পার বিয়ে ঠিক করছি, এবং ইন দ্য মিন টাইম টুম্পা তখন ডিরেক্টলি খুব রেগে গেছে, কারণ আমি বুঝে গেছি যে টুম্পা তোমাকে পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চায়। এরপরে যখন তুমি আমার সাথে রাতের বেলায় মেসেঞ্জারে এরকম কথা বলতে শুরু করছো, আমি তখনই বুঝছি যে তোমাদের ভিতরে কোনো কন্ট্রাক্ট হয়েছে, তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছো। এই টাইমেই আমি তখন টুম্পার মোবাইলে কল রেকর্ড অপশানটা অন করে দিয়েছি, টুম্পার মোবাইল আমি হ্যাক করে ফেলেছি। টুম্পার মোবাইল হ্যাক করার পরে টুম্পার সাথে তোমার কী কথা হচ্ছে আমি সব কিছু জানতে পারতেছি, তোমাদের মাঝে কী কী কথাবার্তা হচ্ছে, কী কী করবে। অনেকদিন টুম্পা কথা বলে আমি এর পিছনে দাঁড়ায় আছি, কিন্তু আমাকে দেখে নাই। আমি বললাম সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি আমাকে বিয়েটা কেন করে ফেলেন, আপনি তো জানেনই এটা একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানে আমি আপনাকে এই সংসার থেকে বের করতে চাইছি, এবং আপনাকে বের করার পর আমি টুম্পাকে বিয়ে করতে চাইছি, এটা তো আমাদের একটা প্ল্যানিং ছিল, এটা আপনি জানেন, জানার পরও আপনি আমাকে কেন বিয়ে করলেন। তিনি তখন বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম মানি, বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আমার হাজব্যান্ডও আমাকে একইভাবে ধোঁকা দিয়েছে, আমাকে বিয়ে করেছে, কিন্তু উনি বিদেশেও আরেকটা বিয়ে করেছে, বিদেশে ওনার বউ আছে, সন্তান আছে, টুম্পাকে দেখাশোনা করার জন্য উনি আমাকে বিয়ে করছে। কিন্তু আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানেরও আইডি কার্ড, আমার 2টা সন্তানেরও বাবার পরিচয় ও দেয় না, আমার সাথেও দেখাও করে না, এখানে আসেও না, হোটেলে আইসা হোটেলের মেয়ের মতো আমার সাথে 1 দিন 2 দিন থাকে, ও আবার বিদেশ চলে যায়। ওর সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক না। আমার যে 2টা সন্তান আছে, এই 2টা সন্তানের বাবা যে ও এটা স্বীকারও করে না, অস্বীকার করে। আর ওর সংসার থেকে আমি আগে পরে বেরিয়ে যাব, আমাকে বের করে দেবে, কারণ ওর ভাইয়েরা, ওর বোনেরা, মানে টুম্পার বাবার ভাইয়েরা, টুম্পার চাচারা, টুম্পার পুপিরা সবাই আমাকে আগে পরে বের করে দিবে। আমি জানি এই পরিবারে আমি থাকতে পারবো না। আমার একটা ভালো সঙ্গর দরকার ছিল, আমার একটা ভালো পার্সন দরকার ছিল, যে পার্সনটাকে ধরে আমি আমার জীবনের বাকি সময়টা ভালো করে কাটাতে পারবো। অ্যান্ড আমার কাছে মনে হলো এই পার্সনটা তুমি, যার জন্য আমি তোমাকে ধরেছি। টুম্পার সাথে যখন তোমার কথা হয়, টুম্পা যখন বলে ওর বান্ধবীর বাসাও চলে যাবে, আজকে ওর বান্ধবীর বাসার জন্মদিনও থাকবে, এবং ওই রাতে আমি ওই হোটেলে যাব, এবং তুমি আমাকে হোটেলের ঠিকানা দিয়ে হোটেলের রুমের ভিতরে রেখে তুমি বাইরে থেকে দরজা লাগাই দিয়ে বেরিয়ে যাবা। এরপরে টুম্পা চাচারা জেঠারা এসে আমাকে এখানে ধরে আমার একটা বদনাম দিয়ে আমাকে টুম্পার বাবার কাছ থেকে সরাই দিবে। ঠিক এই জিনিসগুলো প্ল্যানিং আমি সবই জানতে পেরেছি। জানতে পারার পরে যারা আসছে তারা আমারই আত্মীয় স্বজন, আমি তাদেরকে ফোন দিয়ে রাখছি। তুমি যখন দরজা নক করে বেরিয়ে চলে যাবা, তারা যাতে তোমাকে ধরে আমার রুমে নিয়ে আসে এবং তোমাকে আমার সাথে বিয়ে পড়ায় দেয়, টুম্পা যাতে এসে দেখে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমি কথাগুলো শোনার পরে বুঝলাম যে ট্রামের উপরে ওভার ট্রাম করা হয়েছে। আমি হোটেলে বসে চিৎকার করে কাঁদতেছি। সকাল হয়ে গেল, টুম্পার আব্বাও বিদেশ থেকে আসলো, একইভাবে আমার বাবা মাও আসলো। টুম্পার আব্বা এসেই প্রথমে টুম্পার মাকে তালাক দিল, যে মহিলা আমার প্রয়োজন নাই, টুম্পার আব্বা তালাক দিল। এবং একই পর্যায়ে আমার বাবা মাকে বললো পোলাপানে যে আপনার বউকে নিয়ে যান। আমার মা তখন সব জানতে পারছে যে এটাই টুম্পার আম্মা, যে টুম্পাকে আমার আম্মা পছন্দ করছিল বিয়ে করার জন্য, অথচ আমি টুম্পার আম্মাকে বিয়ে করে ফেলছি। সব কিছু জানার পরে আমার বাপ মা বললো যে এই সন্তান আমাদের প্রয়োজন নাই, এই সন্তান আমরা চাই না। এই কথা বলে আমার বাপ মা দুজনেই তখন এই হোটেল থেকে বেরিয়ে গেছে, এবং আমি হোটেলে বসে বসে কাঁদতেছি। দুপুর 11টা বেজে গেছে। টুম্পার আম্মা তখন আমার উপর আমাকে বলতেছে আমার জন্য কিছু নিয়ে আসো, আমার অনেক খিদা লাগছে। এই কথা বলার পর আমি তখন হোটেল থেকে বেরোইছি, এবং বেরোয়ার পরে আমি আর একটা সেকেন্ডের জন্য হোটেলে ফিরি নাই। মোবাইল ফোন টোন তো সব আগেই নিয়ে গেছে, ওই ছেলেরা নিয়ে গেছে। আমার ফোন ওই ছেলেদের কাছে আছে, আমার কাছে মোবাইল ফোন টোন কিছুই নেই। আমি ওখান থেকে বের হয়ে কোথায় যাব না যাবো জানি না, আমি আরামবাগে আসলাম। আরামবাগে এসে একটা বাসে উঠলাম, চট্টগ্রামের বাস। আমি চট্টগ্রামের বাসে উঠে চট্টগ্রামের দিকে চলে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে ওরকম কোনো প্ল্যানিং নেই, বাট বাসে উঠে রওনা দিচ্ছি। বাস চিটংয়ের দিকে যাচ্ছে, আমিও চিটংয়ে যাচ্ছি। এরকম করে চিটংয়ে গেলাম। যাওয়ার পরে আমার এক কলিগ ছিল, আগে আমার সাথে ব্যাংকে চাকরি করতো, ট্রান্সফার চিটংয়ে হয়েছে, বাড়িও চিটংয়ে।
ওর বাসায় এর আগে ওর বোনের বিয়েতে আমি গেছিলাম, ওর বাসায় যেয়ে উঠছি, দেখি যে ওর বাসায় মানে ও বাসায় ওই দিন অফিসেও যায়নি, ও বাসায় ও আমার বলে কী রে তোর নাকি এই সমস্যা কী হয়েছে না হয়েছে। ওর বাসায় গিয়ে কোনো কিছু বলছিলাম, বললাম যে দোস্ত আমি তোর বাসায় 15-16 দিন থাকবো, আর তুই আমরা রাখতে পারবি? ও বলে সমস্যা নাই, তুই আমার ফ্ল্যাটে থাক না, আমার বাসা তো খালি আছে। পরে আমি ওর বাসায় থাকতেছি। এভাবে 5 দিন কেটে গেল। 5 দিনে আমি আমার পরিবারের সাথে, টুম্পার সাথে, টুম্পার বাবার সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। ইভেন রূপা কোথায় গেল না গেলো ওগুলো আমি কোনো যোগাযোগ করি না, কারণ আমার কাছে তো মোবাইল ফোনে নেই। 5 দিন পরে আমার এই বন্ধু আমার বলতেছে, কী রে আয়ান, তুই না ব্যাংকে চাকরি করিস, তুই না ব্যাংকের সিনিয়র একজন পর্যায়ে ছিলি, তুই যে ব্যাংকে যাচ্ছিস না, আমি তোর ব্যাংকে ইনফরমেশন নিলাম, তুই নাকি বেশ কয়েকদিন ধরে ব্যাংকে যাতায়াত করতেছিস না, তোর চাকরি তো চলে যাবে, চাকরি তো ডিসমিস হয়ে যাবে। বললাম তুই আমার সাথে কথা বলিস না, আমাকে কিছু বলিস না। এর বাসা আমার 10 দিন কেটে গেল। 10 দিন কেটে যাওয়ার পরে তখন আমার চাকরি থেকে মোটামুটি আমাকে বরখাস্ত করে দেওয়ার একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, কারণ এর আগে আমি চাকরিতে অনেক ঝামেলা করছি। একদিন অফিসে করলে 2 দিন করতাম না, মানে যেতাম না, সব কিছু মিলে আমি অফিসে খুব ঝামেলা করতাম, যার জন্য শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সিদ্ধান্তই নিয়ে নিল যে আমাকে বরখাস্ত করে বের করে দিবে। তো বের করে দিবে ভালো কথা, আমি এবং আমার চাকরিটা তখন চলেও যায়, চাকরিটা চলে যায়। এবং এই ঘটনার পরে আমার আব্বা হার্ট অ্যাটাক করে, এবং আমি পরিবারের মাধ্যমে বড় বোনের সাথে যোগাযোগ করে জানতে পারি আব্বা হার্ট অ্যাটাক করে, আব্বু হসপিটালে, এবং আব্বুর অবস্থা খুবই মারাত্মক অবস্থা। আমার বোন বলে আব্বুকে আইসা দেখা যাও, আব্বু হয়তো বাঁচবে না। তো আব্বুর জন্য খুব খারাপ লাগতেছিল। তখন আমি আব্বুকে দেখার জন্য রওনা দিলাম ভাই চিরং থেকে। কুমিল্লাটা পাস করার পরেই ঢাকার কাছাকাছি আসা অবস্থায় আমি আমার বোনের মাধ্যমে খবর পেলাম, বোন আমাকে ফোন দিয়ে জানাইলো যে আমার আব্বু ইন্তেকাল করেছে। এবং আব্বু ইন্তেকাল করার জন্য আমি যাতে আব্বুর কবরে মাটি দিতে না আসলে আমার সমস্যা হবে। ঢাকায় আসলাম, ঢাকায় এসা পুনরায় আবারও চিটংয়ের বাসে উঠে চিটংয়ের দিকে রওনা দিলাম আব্বার লাশ মাটি দেওয়ার জন্য। আমি বরিশালে গেলাম না, চিটংয়ে আইসা পাগলের মতো পড়ে আছে, কান্নাকাটি করি, এই সেই। আমার এই বন্ধু সব কিছুই বুঝতেছে, বুঝা সে আমাকে খুবভাবে ধরে যে তুই আমার কাছে বল আসলে ঘটনা কী হয়েছে। আমি ওর কাছে বলি না। পাক্কা 1 মাস আমি ওর বাসায় থাকছি। এই 1 মাস আমার বন্ধু খুবভাবে ট্রাই করছে। 1 মাস পরে চিন্তা করলাম যে ওর বাসায় আমি আর কয়দিন থাকবো, আমি আত্মহত্যা করবো, ওর এখান থেকে চলে গিয়ে কোনো ট্রেনের নিচে পরে আমি মরে যাব। বাট আমার এই বন্ধুর কাছে আমি দুঃখের কথাগুলো সব বলে যাই। তেমনি এই বন্ধুর কাছে আমি এতক্ষণ আপনাকে যা বলছি সবই আমি আমার বন্ধুকে জানাইছি যে দেখ রে বন্ধু, আমার এই ঘটনা, এইভাবে আমি ফাঁসে গেছি, আমাকে এইভাবে ফাঁসাই দেওয়া হয়েছে। আমার এই বন্ধু তখন বলে তুই টুম্পার নাম্বারটা একটু দিবি আমার, শেষবারের মতো তোর কাছে অনুরোধ। একদম টুম্পার নাম্বার আমার কাছে নাই, আগের ফোনে আছে। পরে বলে টুম্পার নাম্বারটা তুই আমাকে ম্যানেজ করে দে, টুম্পার বাসার ঠিকানা দে। পরে আমি বাসার ঠিকানা দিলাম। আমার বন্ধু কেমনে দারওয়ান ধইরা টুম্পার নাম্বারটাও ম্যানেজ করছে। একদিনের মধ্যে ম্যানেজ করেও টুম্পারে কল দিছে। টুম্পা আমার বন্ধুর কাছে চিৎকার করে কান্না করতেছে যে দেখেন ভাইয়া, আমি তো আয়ানকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা তো আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে। আমার আম্মাকে ডিভোর্স করার পরই আমার আব্বা বুঝছে আমিও খারাপ হয়ে গেছি, যেহেতু আমার আম্মুর সাথে আমি ছিলাম, আম্মুর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আমার আব্বু ইমিডিয়েটলি আব্বুর এক বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে, এবং ওই ছেলে আমাকে বিদেশ নিয়ে চলে যাবে, আমার পাসপোর্ট করে ফেলছে। আপনি তাড়াতাড়ি আয়ানকে বলেন কিছু একটা করার জন্য। তখন আমার বন্ধু আমার বলে দোস্ত এই ঘটনা। আমি তখন বললাম রে বন্ধুরে, আমি কিন্তু ওরে অনেক ভালোবাসি, যেভাবে হোক যে করেই হোক আমার লাগবে, আমি ছাড়া বাঁচবো না। ওরে পাইলে হয়তো আমি নতুন জীবন পেতে পারি, তুই যেভাবেই পারো ওরে আইনা দে। আমার বন্ধু বলে ঠিক আছে তাহলে তুই চিন্তা করিস না। আমি ওর সাথে কথাবার্তা বলে আমার বন্ধু তখন টুম্পারে বললো যে আপনি একটা কাজ করেন, আপনি ইমিডিয়েটলি চিটংয়ে চলে আসেন, কারণ আয়ান আমার বাসায় আসে, আপনি আমার বাসায় চলে আসেন, আপনি আসলে আমি আপনার সাথে বসে কথা বলবো। এই কথা বলার পরের দিনে টুম্পা তখন ঢাকা থেকে চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিল। এবং চিটংয়ে আসার পরে আমার বন্ধু টুম্পাকে এয়ারপোর্ট স্টেশন থেকে রিসিভ করে বাসায় নিয়ে আসছে। বাসায় আসার পরে টুম্পা আমাকে দেখে জড়াই ধরে চিৎকার করে কান্না শুরু করছে। ও আমাকে বলতেছে আমি তোকে এত ভালোবাসি যে আমি তোকে বুঝাইতে পারবো না, বাট আমি সত্যি অনেক বেশি কষ্ট পাইছি। এই ঘটনাটা আমি বুঝতে পারি নাই। আসলে আমার আম্মা আমাকে আগ থেকে ফলো করছে, আমার ফোনে কল রেকর্ডিং অপশন অন ছিল, এটা আমি জানতাম না। আমার সব কথাই রেকর্ড হতো, অ্যান্ড আম্মু পরে আমার রেকর্ডিংগুলো সব শুনতো। আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে আমি কী কথা বলছি সবাই আম্মু দেখতে পারতো। আমি বুঝতে পারি না যে আম্মু আমার থেকেও এতটা চালাক ছিল। তাই বললাম তোমার আম্মু এখন কই আছে? বলে আছে, আম্মু ওনার বাপের বাড়িতে চলে গেছে, ওনার বাপের অবস্থাও তো ভালো, সেখানে আছে, এখন ভালোই আছে, খারাপ না, কিন্তু আমাকে তো বিয়ে দিয়ে দিছে। আমি অনেক কষ্ট করে আমার হাজব্যান্ডের কাছ থেকে বলে আসছি আমাকে তো বিদেশ নিয়ে যাবে। বলে তুমি তো এখান থেকে যাইতে পারলেই তোমাকে বিদেশ নিয়ে যাবে, তাই না? আমাকে বলে মানি, বলে তুমি তো আর এখান থেকে যাবা না, তুমি আমাকে বিয়ে করো, তুমি এখানেই থাকবা। আমাকে বলে আমিও তো চাই না যাওয়ার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আমাকে বিয়ে করো। এরপরে সেদিনে আমার বন্ধু তখন বন্ধুর মোকাবেলায় তখন ওই রাতের বেলায় করে কাজী ডেকে কলমা পরে আমি টুম্পাকে বিয়ে করি। সে রাতে আমাদের বাসর হয়। পরের দিনে টুম্পা তার হাজব্যান্ডকে জানায় দেয়, এবং সে তার হাজব্যান্ডকে ডিভোর্সের সমস্ত রকমের কাগজপত্র ঠিক করে হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়।
এবং ডিভোর্স করে দেওয়ার পরে আমার বন্ধুর সহযোগিতায় আমি আর টুম্পা তখন ওই বাসায় থাকতেছি। একটা পর্যায়ে আমার বাবা মাকে বিষয়গুলো জানানো হয়। আমার মা জানতে পারে যে আমি টুম্পাকেও বিয়ে করছি এবং টুম্পার আম্মার সাথেও আগে আমার বিয়ে হয়েছে। আমার আব্বা আম্মাকে আমি বুঝাইতে পারি নাই যে টুম্পার আম্মার সাথে আমি একটা প্ল্যানিংয়ে ফেসে গেছি, আমাকে একটা প্ল্যান করে সাজানো হয়েছে। কোনোভাবেই আমার আম্মু আমার কথা বিশ্বাস করলো না। বিশ্বাস না করার পরে এই টুম্পাকে যে আমি বিয়ে করছি, আমার আম্মু এটা কখনোই মানতে পারে নাই। আমাদের পরিবারটাকে আমি প্রথমেই বলেছিলাম একটা ধর্মীয় পরিবার, ইসলামিক পরিবার। আমাদের পরিবারে আমার আম্মা আমাকে একটা কথাই বললো যে না, যেহেতু মেয়ের মাকেই বিয়ে করছিস, এরপর আবার মেয়েকে বিয়ে করেছিস, তার মানে তুই একটা হারাম ছেলে। আর এমন একটা হারাম ছেলে আমার সন্তান হতে পারে না। তুই যদি কোনোদিন বাড়িতে আসিস তাহলে আমি আত্মহত্যা করব। তোর বাবা তো চলে গেছে, আমিও দুনিয়া থেকে চলে যাব। ভালো করেই বলি তুই আমার বাড়িতে আর কখনো আসিস না। এরপরে মা আমাকে আর বাড়িতে যেতে দেয় না। আমার বোনেরাও একই কথা বলে যে বাড়িতে আসিস না ভাইয়া, বাড়িতে আসলে আম্মু মারা যাবে। আমার অবস্থা তখন খুব খারাপ ছিল। বন্ধুর সহযোগিতা আমি তখন চট্টগ্রাম ফোর্ডে একটা থার্ড অফিসার হিসাবে একটা চাকরি নিই ফোর্ডের মধ্যে, এবং সেখানে চাকরি নিয়ে মোটামুটি যে টাকা বেতন পাইতাম ওইটা দিয়ে টুম্পাকে নিয়ে ভালোই আমার দিনগুলো কাটতেছিল। একটা পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হয় এবং পুনরায় আমার আরেকটা মেয়ে হয়। আমার 2টা মেয়ে হয়, মেয়েগুলো বড় হয়। এখন আমি টুম্পাকে নিয়ে এখানেই আসি। টুম্পার বাবা টুম্পার আর কোনো খবর নেয় নাই, এবং টুম্পার বাবার ঢাকায় যে বাড়িটা ছিল সে বাড়িটা উনি বিক্রি করে দিয়েছে। যে বাড়িতে আমি ভাড়া থাকতাম ওই বাড়িটা বিক্রি করে দিয়েছে। টুম্পার মা ওনার মতো করে অন্য কোথাও চলে গেছে নাকি কী হয়েছে আমি সেটা জানি না, বাট আমি টুম্পাকে নিয়েই আছি। দুঃখের বিষয় হলো এইটা যে আজ পর্যন্ত আমার পরিবার আমাকে মেনে নেয়নি। হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি আপনার কাছে এই কথাগুলো কেন বললাম বা আপনাকে কোথায় পেলাম। আমি আমার বড় বোনের মাধ্যমে খবর পেলাম আমার মা নাকি সবসময় আপনার গল্পগুলো শোনে। আমার বড় বোন আমাকে বললো যে আপন নামের একটা ছেলের স্টোরি সবসময় আম্মু শোনে, 24 ঘন্টা খাওয়া নাই দাওয়া নাই, আম্মু খালি ওই ছেলের গল্পগুলোই শোনে। তা আমিও ইউটিউবে গিয়ে আপনার গল্পগুলো শুনলাম। অনেকগুলো গল্প শুনে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আপনি মানুষের না বলা কথাগুলো প্রচার করেন, ভালো লাগে, অ্যান্ড যার মাধ্যমে আমি আপনাকে আমার জীবনের কথাগুলো বললাম। আপন ভাই, আমাকে টুম্পার আম্মা রূপা ফাঁসিয়ে দিয়েছে, এই জিনিসটা আমি আমার আম্মাকে বুঝাইতে পারি নাই। আপনার মাধ্যমে আমি আমার মাকে জাস্ট এটুকুনি বলতে চাই, আমার মা যাতে একটা বার ওই টুম্পার আম্মা রূপার সাথে কথা বলে, অথবা ওই হোটেলে যে ম্যানেজার আছে ওই ম্যানেজারের সাথে কথা বলে, তাহলেই বুঝতে পারবে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমার বাবা মারা গেছে, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, অনেক অসুস্থ আমার মা, আমার আম্মাও হার্টের রোগী। আমার আম্মা যদি আমাকে মেনে নেয়, আমি আমার আম্মাকে নিয়ে, আমার 2টা মেয়েকে নিয়ে, আমার বউকে নিয়ে বাকি জীবনটা আমার মায়ের সাথে কাটাতে চাই। আপন ভাই, আমার মা আপনার গল্পগুলো শোনে, যার জন্য আপনার কাছে অনুরোধ আপনি আমার গল্পটা প্রচার করবেন। করলে অন্তত আমার মা বুঝতে পারবে আমি একটা চক্রান্তের শিকার। মা যেন তার সন্তানকে মেনে দেয়। মা আর সন্তানের জন্য আপনার কাছে আকুল আবেদন, আপনি আমার গল্পটা প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই আয়ানের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আয়ান ভাইয়ের একটা আকুল আবেদন ছিল যে তার মা তাকে ভুল বুঝেছে। আসলে এটা আয়ানের মায়ের ভুল বোঝারই কথা, তিনি আসলে ভুল বুঝবেই, ভুল বোঝাটাই স্বাভাবিক। কারণ যেখানে টুম্পার সাথে আয়ানকে বিয়ে, মানে টুম্পাকে বিয়ে করাবে আয়ানকে, এটা উনি ঢাকায় সেই ছেলেকে বলে গেল, গ্রামে গিয়ে ছেলেকে তার তার বড় মেয়ের মাধ্যমে জানাইলো পর্যন্ত। এরপরে যখন তিনি হঠাৎ শুনতে পেল যে টুম্পার মাকে আয়ান বিয়ে করে ফেলেছে, এটা আসলে মা হিসাবে মেনে নেওয়া খুবই কষ্টকর, এটা আমি বুঝতেছি। কিন্তু এখানে আয়ান ভাই পরিস্থিতির শিকার, এবং সে যে পরিস্থিতির শিকার হয়ে টুম্পাকে বিয়ে করেছে, রূপাকে বিয়ে করেছে, এটাই সে তার মাকে বোঝাতে পারছে না। এটা হচ্ছে বড় কথা। আয়ান ভাই বললো যে তার মা নাকি সবসময় আমার গল্প শোনে, প্রতিনিয়ত আমার গল্প শোনে। তো হয়তো তিনি আমার এই গল্পটাও শুনবে বা শুনেছে, বা আয়ান ভাই যেভাবে হোক তার মাকে শোনাবে। তো মা, আপনি আমারও মা, আয়ানের মা মানে আমার মা। মায়ের বয়সী প্রত্যেকটা মানুষের মাই হয়, তো আপনি আমার মায়ের বয়সী দেখে আপনি আমার মা। তো সেখানে আমি আপনাকে একটা কথা বলি, আয়ান যেটা বলেছে, আপনার সন্তানটা ছোটোবেলা থেকে তো আপনি তাকে বড় করেছেন, তার সম্বন্ধে আপনার থেকেও ভালো কিন্তু কেউ জানে না। আপনার সন্তানটাকে আপনি ছোটোবেলা থেকে লালন পালন করে এত বড় বানিয়েছেন, আপনার থেকেও ভালো আপনার সন্তান সম্বন্ধে কেউ জানে না। এখন আপনি GPA 5 পাওয়া, এরপরে ক্লাস 5-এ বৃত্তি পাওয়া, এরপরে হচ্ছে আপনার HSC-তে A+ পাওয়া, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, আপনার ছেলেটা ভালো না খারাপ? আপনার ছেলেটা ভালো না খারাপ, এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন একবারের জন্য। আপনি তো আমার গল্প শুনেন অনেক দিন ধরে, হয়তো আপনি আমার গল্প শোনেন। তো যদি আমার গল্প শুনে থাকেন, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আপনার ছেলেটা ভালো না খারাপ অতীত জীবন নিয়ে। এই টুম্পাকে বিয়ে করেছে, রূপাকে বিয়ে করেছে, এসব বাদ দিয়ে অতীতে আপনার ছেলেটা ভালো না খারাপ,
যদি ভালো হয়ে থাকে তবে আপনার ছেলেকে আপনি নিয়ে আসেন। আর আপনার বিবেক যদি বলে যে আপনার ছেলে খারাপ ছিল, তাহলে তারা আইনেন না। আপনার ছেলে যতটুকু খারাপ হয়েছে ততটুকু পরিস্থিতির কারণে ঢাকায় গিয়ে সে প্রতারণার শিকার হয়ে গেছে, সোজা কথা। তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন এবং আজকের এই গল্পটা নিয়ে চিন্তা করেন। যদি আপনার বিবেক বলে আপনার ছেলে ভালো, তাহলে আপনি আমাকে শোনেন, আমার গল্প শুনেন, সেই হিসাবে আপনাকে অনুরোধ করব আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন, ছেলের বউকে নিয়ে আসেন, ছেলের দুটো সন্তান আছে তাদেরকে নিয়ে আসেন। তার দুটো সন্তান কোনো অন্যায় করে নেয়, তারা দাদির ভালোবাসা পেতেই পারে। সন্তান দুইটার মুখের দিকে তাকিয়ে হলেও আপনি আপনার ছেলেকে মেনে নেন, আপনারা একসাথে থাকেন। আর আপনারা যদি একসাথে হতে পারেন তবেই আমরা সার্থক, তাই না বন্ধুরা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।